আসসালামু আলাইকুম। আজকের ক্লাসে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আচ্ছা, আমরা শতকরার ক্লাস করছিলাম, তাই না? শতকরার কত নাম্বার পর্যন্ত করাইছিলাম? ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। জি আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনারা কেমন আছেন? আচ্ছা, শতকরার কি আমরা 117 পর্যন্ত করাইছিলাম? আপনাদের কি মনে আছে? 118 থেকে সলভ করব কিনা জাস্ট দু একজন বলেন। আদাব। আচ্ছা, 118 থেকে সলভ শুরু করবো কিনা প্লিজ জাস্ট একটু বলবেন, আমরা ক্লাস শুরু করে দিব এখনই। হ্যাঁ, আমরা আজকে মেবি 118 থেকে সলভ করব, তাই না? এবং গতদিন আমরা যে ধরনের গাণিতিক সমস্যাগুলো সমাধান করছিলাম, আমি আশা করছি যে আপনারা সেগুলো ভালোভাবে বুঝতে পারছেন। আচ্ছা, 118 থেকে শুরু। ওকে, আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই। তো আমরা দেখেন 118 নম্বর যে কোশ্চেনটা আছে সেখানে কি বলছে? বলছে যে একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 50% হ্রাস করা হলো। বুঝছেন? একটা আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 50% হ্রাস করছে। বলছে এমন অবস্থায় মানে কোন অবস্থায়? এই 50% হ্রাস করা অবস্থায়, বুঝতে পারছেন? এমন অবস্থায় ক্ষেত্রফল দ্বিগুণ করতে হলে প্রস্থ শতকরা কত বাড়াতে হবে? আচ্ছা, আগে সেন্স অ্যাপ্লাই করেন, অঙ্কটা বোঝার জন্য আগে সেন্স অ্যাপ্লাই করেন। বলছে দৈর্ঘ্য 50% হ্রাস করা হলো। এই যে দৈর্ঘ্য 50% হ্রাস করছে। আচ্ছা বলেন, দৈর্ঘ্য যদি 50% হ্রাস করেন তাহলে তো ক্ষেত্রফল এমনিতেই হ্রাস পাবে, কারণ দৈর্ঘ্য হ্রাস পাইছে, তাহলে ক্ষেত্রফল হ্রাস পাবে অবশ্যই। কিন্তু অঙ্কে বলছে যে এই দৈর্ঘ্য 50% হ্রাস করা অবস্থাতেও যদি আমি ক্ষেত্রফলটা ডাবল বানায় ফেলতে চাই, তাই এখন ক্ষেত্রফল ডাবল মানে আপনি ক্ষেত্রফল বাড়াতে চাচ্ছেন, তাহলে তো প্রস্থ বাড়ানো ছাড়া কোনো উপায় নেই। অঙ্কে সেটাই বলছে, তাহলে প্রস্থ শতকরা কত বাড়াতে হবে। বুঝতে পারছেন কি? তার মানে এই কোশ্চেনে বিফোর আফটার মেথড, হ্যাঁ, বিফোর মানে পরিবর্তনের আগে, খুবই সহজ। দেখেন বিফোর, আচ্ছা এটা যেহেতু আয়তক্ষেত্র, তাহলে আমরা ধরলাম দৈর্ঘ্য 100, একটু তাকাবেন, দৈর্ঘ্য 100 প্রস্থ 100, আর দৈর্ঘ্য ইন্টু প্রস্থ এটা মানে হচ্ছে এরিয়া। তাহলে এরিয়া হচ্ছে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। আমরা ধরলাম দৈর্ঘ্য 100 প্রস্থ 100, গতকাল কিন্তু দেখাইছে এইগুলা। তার মানে ক্ষেত্রফল 10,000। আচ্ছা হলো 10,000। তার মানে এই 10,000 ক্ষেত্রফল কখন? এটা হচ্ছে এই যে দৈর্ঘ্য 50% হ্রাস করার পূর্বে, দৈর্ঘ্য 50% হ্রাস করার পূর্বে। এবার আফটার, একটু তাকাবেন প্লিজ, আমাকে বলেন মানে দৈর্ঘ্য এখন 50% হ্রাস করা হবে, তাহলে দৈর্ঘ্য আগে ছিল 100, তাহলে এই পরিবর্তনের পরে কত হবে? দৈর্ঘ্য হবে 50। তাকাবেন প্লিজ, দৈর্ঘ্য হবে 50, রাইট? ঠিক আছে কিনা? আচ্ছা এখন বলেন এমন অবস্থায় মানে এই যে দৈর্ঘ্য 50% হ্রাস করছে, এই অবস্থায় ক্ষেত্রফল ডাবল করতে হবে। মানে দৈর্ঘ্য 50% হ্রাস করার পরেও ক্ষেত্রফল ডাবল করে ফেলতে হবে। তো ক্ষেত্রফল আগে ছিল 10,000, তাহলে এই পরিবর্তিত অবস্থায় কত হবে? ডাবল মানে পূর্বের অবস্থা ডাবল মানে 10,000 ডাবল। এই অবস্থায় এরিয়া হবে 20,000, এরিয়া হবে ডাবল 2 ইন্টু 10,000। আমার কথা কি বুঝছেন? আগের এরিয়ার 10,000 বলে দিছে, আগের এরিয়ার ডাবল। তাহলে এখন আমাকে বলেন যে ক্ষেত্রফল যেহেতু ডাবল হয়ে যাচ্ছে, তাহলে নিশ্চয়ই দৈর্ঘ্য আবার কমে গেছে, তাহলে প্রস্থ বাড়বে। প্রস্থ না বাড়লে তো এটা এই ঘটনা ঘটবে না, কারণ দৈর্ঘ্য কমে গেছে, ক্ষেত্রফল কমার কথা। তারপরেও দেখতেছি ক্ষেত্রফল ডাবল হচ্ছে, তার মানে নিশ্চয়ই প্রস্থ অনেক বেড়ে গেছে। তাহলে বলেন প্রস্থ আগে ছিল কত? 100, তাহলে এখানে প্রস্থ কত হবে? আমি জানি না, ধরলাম প্রস্থ x% বাড়বে, তাহলে প্রস্থ আগের যে 100 ছিল সেটা তো থাকবেই, তার সাথে যোগ হবে x%। তাহলে এই দৈর্ঘ্য 50% হ্রাস পেয়ে হয়েছে 50, আর প্রস্থ আগে ছিল 100, তার সাথে x পরিমাণ বাড়াইছি। তাহলে এবার তাকান, এটা হলো দৈর্ঘ্য, এটা হলো প্রস্থ। তাহলে ক্ষেত্রফল কি? দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, তার মানে দৈর্ঘ্যের সাথে এই প্রস্থ গুণ করলে এটা হলো ক্ষেত্রফল। আর এই ক্ষেত্রফলটা কার সমান হবে? ডাবল হয়ে যাবে, যে 2 ইন্টু 10,000 এর সমান। কথা কি বুঝতে পারছেন? তার মানে এইটা ইজ ইকুয়াল টু এইটা, বা এই যে এরিয়া, এরিয়া মানে কি? দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। তার মানে এরিয়ার পরিবর্তে আমরা বসাবো 50 ইন্টু 100 প্লাস এক্স ইজ ইকুয়াল টু, এই পাশে 2 ইন্টু 10,000ই রাখলাম। আচ্ছা এইবার আমার এক্স এর মান বের করতে হবে, তাহলে 50 এই পাশে গুণ আছে, ওই পাশে ভাগ হবে, তাহলে এই পাশে থাকবে 100 প্লাস এক্স ইজ ইকুয়াল টু 2 ইন্টু 10,000, আর এই 50 এই পাশে গুণ আছে, এই পাশে এসে ভাগ হবে, এই শূন্য দিয়ে এটা ক্যান্সেল। এবার দেখেন এই 5 দিয়ে 10 এর মধ্যে যাবে 2 বার, আর এই দুইটা শূন্য 200, তাহলে 200 আর 2 গুণ করলে 400। তার মানে এই পাশে আছে 100 প্লাস এক্স ইজ ইকুয়াল টু 400। আমাদের এক্স এর মান বের করতে হবে, তাহলে 100 এই পাশে পার করে দিব, তাহলে এক্স ইজ ইকুয়াল টু ওই পাশে আসে 400 মাইনাস 100 ইজ ইকুয়াল টু 300%। তাহলে এক্স এর ভ্যালু কত? 300। তার মানে আমাদেরকে 300% প্রস্থ বাড়াতে হবে, 300% বাড়াতে হবে। ক্লিয়ার বিষয়টা? বুঝছেন কিনা বলেন? খুবই সিম্পল, মানে অঙ্কগুলো দেখেন ভিন্ন আঙ্গিকে আসছে, গতকাল যা করছে সেই কনসেপ্টই।
গতকাল কি করছিলাম, যে দৈর্ঘ্য 50% হ্রাস পেল, প্রস্থ শতকরা কত বৃদ্ধি পেলে ক্ষেত্রফল অপরিবর্তিত থাকবে। তার মানে ক্ষেত্রফল আগেও 10,000 ছিল, এখানেও 10,000 থাকতো, গতকালের যে অঙ্কগুলো করছিলাম। আর এখানে বলছে যে দৈর্ঘ্য 50% হ্রাস করা হলো, এই অবস্থায় প্রস্থ ক্ষেত্রফল যদি ডাবল করে দেওয়া হয়, তার মানে ক্ষেত্রফল আগে ছিল 10,000, হয়ে যাবে 10,000 এর ডাবল 20,000। তাহলে ক্ষেত্রফল ডাবল করছে, তাহলে বলছে তাহলে প্রস্থ তাহলে শতকরা কত বাড়াতে হবে, তাহলে প্রস্থ আমরা ধরলাম শতকরা x% বাড়াতে হবে। তাহলে আগে ছিল 100, তাহলে বর্তমান প্রস্থ হচ্ছে 100 + x। আর দৈর্ঘ্য তো 50% হ্রাস পাইছে, তাহলে আগে 100 ছিল, এখন 50। তাহলে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, এটাই হলো ক্ষেত্রফল। আর এই ক্ষেত্রফল হবে ডাবল, পূর্বের ডাবল, পূর্বে 10,000 ছিল, 10,000 এর ডাবল 20,000। বুঝছেন কি বিষয়টা? বুঝছেন? পরীক্ষার হলে আপনি কি করবেন, পরীক্ষার হলে তো এগুলো তো প্র্যাকটিস করে যাবেন আপনি, তাই না? পরীক্ষার হলে আপনি তো জানেনই যে আগের ক্ষেত্রফল হচ্ছে 100 ইন্টু 100 ইজ ইকুয়াল টু কত, 10,000। এটা হচ্ছে পূর্বের ক্ষেত্রফল। পরের ক্ষেত্রফল কত, পরের ক্ষেত্রফল ডাবল হবে, বলে দিছে, পরে এরিয়া হবে কত, ডাবল, মানে এই 10,000 এর ডাবল, 10,000 ডাবল 20,000। এবং বলছে এই অবস্থানে দৈর্ঘ্য 50% হ্রাস পাবে, তার মানে দৈর্ঘ্য 100 থেকে হয়ে যাবে 50। আর বলছে এমন অবস্থায় ক্ষেত্রফল দ্বিগুণ করতে হলে প্রস্থ শতকরা কত বাড়াতে হবে, ধরে নিলাম প্রস্থ x% বাড়াতে হবে, তাহলে প্রস্থ আগে ছিল 100, এখন হবে 100 + x। এটা দৈর্ঘ্য, এটা প্রস্থ, এই দুটো গুণ করলে এটা ক্ষেত্রফল, আর এই ক্ষেত্রফল হবে কি 20,000। এটা ক্যালকুলেশন করে x এর মান বের করতে হবে। ক্লিয়ার না? একেবারে সিম্পল। হ্যাঁ, নেক্সটে কি বলছে দেখেন, একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য ও প্রস্থ এমন ভাবে বাড়ানো হলো, দৈর্ঘ্য এবং প্রস্থ এমন ভাবে বাড়ানো হলো, মানে দৈর্ঘ্য বাড়াইছে, প্রস্থও বাড়াইছে, ওকে ফাইন, যেন এর ক্ষেত্রফল 50% বৃদ্ধি পেল। বলে দিছে যেন এর ক্ষেত্রফল 50% বৃদ্ধি পেল, মানে দৈর্ঘ্য প্রস্থ এমন ভাবে বাড়াইছে যে ক্ষেত্রফল আগে যা ছিল তার চেয়ে 50% বেড়ে গেছে। ওকে, আচ্ছা, বলছে যদি দৈর্ঘ্য 20% বৃদ্ধি করা হয়, তাহলে প্রস্থ শতকরা কত বাড়াতে হবে। তার মানে বলে দিচ্ছে এই যে দৈর্ঘ্য প্রস্থ যে বাড়াইছিল, দেখেন এখানে দৈর্ঘ্য এবং প্রস্থ উভয় যে বাড়াইছিল, তার মধ্যে দৈর্ঘ্য কতটুকু বাড়াইছে সেটা আবার উল্লেখ করে দিছে, যে দৈর্ঘ্য 20% বাড়ানো হয়েছে। তাহলে বলছে তাহলে প্রস্থ শতকরা কত বাড়াইছে, বলছে তাহলে প্রস্থ শতকরা কত বাড়াইছে। আচ্ছা, তাহলে বিফোর, তাহলে দৈর্ঘ্য ছিল, ধরে নিচ্ছি দৈর্ঘ্য 100, কারণ আগে দৈর্ঘ্য কত ছিল, প্রস্থ কত ছিল এটা জানি না বলেই তো দৈর্ঘ্য প্রস্থ 100 ধরে নিচ্ছি। কথা কি বুঝছেন? দৈর্ঘ্য 100, প্রস্থ 100, তাহলে এরিয়া কত, এরিয়া 10,000। এরিয়া 10,000, এটা হচ্ছে পরিবর্তনের পূর্বে। এখন বলেন, এদিকে তাকান, পরিবর্তনের পরে এরিয়া কত হবে, কেউ বলতে পারবেন? এদিকে বলেন তো, এইখানে এরিয়া কত হবে বলেন তো, যারা লাইনে আছেন, এই পরিবর্তনের পরে এরিয়া কত হবে একটু বলবেন প্লিজ, কাইন্ডলি। এখানে এরিয়া কত হবে? পূর্বের এরিয়া 10,000 ছিল, ধরে নিচ্ছি দৈর্ঘ্য 100, প্রস্থ 100। আচ্ছা, ফারজানা রুবি বলছেন যে এখানে এরিয়া হবে 15,000। এক্সিলেন্ট। কেন? কারণ অঙ্কে বলছে যে দৈর্ঘ্য প্রস্থ এমন ভাবে বাড়ানো হলো যেন এর ক্ষেত্রফল 50% বৃদ্ধি পায়। তার মানে ক্ষেত্রফল আগে যে 10,000 ছিল, ওই 10,000 এর 50% বাড়বে। তার মানে 10,000 তো ছিল, এটা তো থাকবেই, আর এই 10,000 এর 50% হলো 5,000। 50% মানে অর্ধেক, তো 10,000 এর 50% মানে 10,000 এর অর্ধেক। 10,000 এর অর্ধেক কি 5,000 না? তাহলে পরিবর্তিত ক্ষেত্রফল হবে আগের 10,000, আর বাড়ছে 50% মানে 5,000, তাহলে 15,000। ঠিক আছে, তাহলে পরিবর্তিত এরিয়া এখানে দেখেন, পরিবর্তিত এরিয়া ইজ ইকুয়াল টু 10,000 প্লাস 5,000। এই 5,000 হলো বৃদ্ধি, 15,000। ওকে, এখন আমাকে বলেন পরিবর্তিত দৈর্ঘ্য কত। আগে দৈর্ঘ্য ছিল 100, এখানে দৈর্ঘ্য কত? দৈর্ঘ্য কিন্তু বলে দিচ্ছে যদি দৈর্ঘ্য 20% বৃদ্ধি করা হয়, তার মানে এখানে দৈর্ঘ্য 120। কেন? আগে ছিল 100, 20% বৃদ্ধি, তাহলে 100 সাথে 20 যোগ 120, এটা দৈর্ঘ্য। আগে ছিল প্রস্থ 100, এখানে প্রস্থ কত হবে? অঙ্কে তো ওইটাই চাইছে, প্রস্থ শতকরা কত বাড়াতে হবে। তাহলে আমরা ধরে নিব যে প্রস্থ ধরি শতকরা x% বৃদ্ধি করতে হবে, x%। তাহলে আগে প্রস্থ ছিল 100, তাহলে এখানে প্রস্থ হবে 100 প্লাস x বৃদ্ধি। এটা দৈর্ঘ্য, এটা প্রস্থ, এই দুটা গুণ করলে এটা হলো ক্ষেত্রফল, আর এই ক্ষেত্রফল হবে 10,000 প্লাস 5,000 ইজ ইকুয়াল টু 15,000। ক্লিয়ার বিষয়টা? একেবারেই সিম্পল। এটা ক্যালকুলেশন করে এই যে x কতটুকু প্রস্থ বৃদ্ধি পাইছে সেটা বের করতে হবে। ওকে, তাহলে এই 120 এর পাশে নিয়ে যান, তাহলে এই পাশে থাকবে 100 প্লাস x, ওই পাশে 15,000 আছে, এই 120 এই পাশে এসে ভাগ হলো, এই শূন্য দিয়ে শূন্য ক্যান্সেল। দেখেন 12 দিয়ে যদি কাটতে না পারেন আগে 4 দিয়ে কাটেন, 3 4 12,
3 4 12, এখানে 3 4 12 থাকলো 3, 3 এর পরে 0 30, 4 সাথে 28 থাকলো 2, 2 এর পরে 0 5, 4 5 20, 375। এখন 3 দিয়ে 375 কাটা যায় কিনা দেখেন, 3 আর 7 10, 10 5 15 যায়। তাহলে 3 আক্কে 3, 3 আক্কে 3, 3 দুগুণী 6 থাকলো 1, 3 5 15, 125, 125। তার মানে এই পাশে থাকলো 100 প্লাস এক্স, আর ওই পাশে থাকলো 125। তাহলে আমাদের বের করতে বলছে এক্স এর মান, তাহলে এক্স রেখে দেন, 100 ওই পাশে পার করেন, তাহলে এক্স ইজ ইকুয়াল টু 125 থেকে এই 100 বিয়োগ হলে 25, তার মানে 25%। 25%। ক্লিয়ার বিষয়টা? কোথায় বোঝেন নাই সেটা বলতে হবে। আপনি কি এটা বুঝছেন যে পরিবর্তনের পরে ক্ষেত্রফল হবে 15,000? এইটুকু বুঝছেন কিনা? ক্ষেত্রফল 15,000 কেন? কারণ অঙ্কে বলছে যে দৈর্ঘ্য প্রস্থ এমন ভাবে বাড়ানো হলো যেন ক্ষেত্রফল 50% বেড়ে গেছে। তাহলে ক্ষেত্রফল আগে ছিল 10,000, তাহলে এখন ক্ষেত্রফল ওই 10,000 তো আছেই, আর এই 10,000-এর 50%, 10,000-এর 50% মানে অর্ধেক, 50% মানে অর্ধেক। তাহলে 10,000-এর 50% মানে 10,000-এর অর্ধেক মানে 5,000। তাহলে পরিবর্তিত ক্ষেত্রফল আগের 10,000 আর বৃদ্ধি 5,000, মোট হবে 15,000। এখন ক্ষেত্রফল বের করতে গেলে কি লাগে? দৈর্ঘ্য লাগে, প্রস্থ লাগে, তাই না? তাহলে পরিবর্তিত অবস্থায় দৈর্ঘ্য কত, প্রস্থ কত, এটা লাগবে। তাহলে আগে দৈর্ঘ্য ছিল 100, তাহলে পরিবর্তিত দৈর্ঘ্য কত হবে? এই যে বলে দিচ্ছে দৈর্ঘ্য 20% বাড়ছে, তাহলে দৈর্ঘ্য বৃদ্ধি 20%, তাহলে আগের 100 আর ওই 20%-এর 20 যোগ করলে দৈর্ঘ্য 120। এখন প্রস্থও তো বাড়ছে, এখন প্রস্থ কতটুকু বাড়ছে সেটা বের করতে হবে। তাহলে আমরা ধরে নিচ্ছি প্রস্থ x% বাড়ছে, তাহলে আগে প্রস্থ ছিল 100 আর বাড়ছে x%, তাহলে এখন প্রস্থ 100 প্লাস x, আর এই দৈর্ঘ্য আর প্রস্থ গুণ করলে এটাই তো ক্ষেত্রফল। তাহলে এই ক্ষেত্রফল ইজ ইকুয়াল টু এই যে ক্ষেত্রফল 15,000, সমান করে দিছি, এখান থেকে বের করছি হচ্ছে। হয়েছে? এবার হয়েছে? তানিয়া, নাজনীন বুঝছেন কি? না বুঝলে বলবেন প্লিজ। শোনেন, পরিবর্তনের আগের ক্ষেত্রফল, পরিবর্তনের পরের ক্ষেত্রফল। পরিবর্তনের আগে দৈর্ঘ্য প্রস্থ দুইটা 100 ধরে নিছি। এখন ক্ষেত্রফল বের করতে গেলে তো দৈর্ঘ্য প্রস্থ লাগে, তাহলে পরিবর্তনের পরে দৈর্ঘ্য কত, প্রস্থ কত, এটা লাগবে। দৈর্ঘ্য বা প্রস্থের মধ্যে একটা বাড়তেছে বা কমতেছে, আর একটা কতটুকু চেঞ্জ হচ্ছে সেটা ধরে নিচ্ছি x%, y%। হ্যাঁ, নেক্সট দেখেন, একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 25% বৃদ্ধি পায় এবং বিস্তার, বিস্তার মানে প্রস্থ। সাউন্ড আসছে না? কি বলেন এসব? যদি একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 25% বৃদ্ধি পায় এবং বিস্তার, বিস্তার মানে প্রস্থ, বিস্তার মানে প্রস্থ। হ্যাঁ, বিস্তার 25% হ্রাস পায়, বিস্তার 25% হ্রাস পায়, তবে এর পরিবর্তিত ক্ষেত্রফল মূল ক্ষেত্রফলের শতকরা কত ভাগ? খুব গুরুত্বপূর্ণ একটা জায়গা। কি চাইছে আগে বুঝতে হবে, আগে বুঝতে হবে কি নির্ণয় করতে বলছে। এতক্ষণ আমরা বের করতেছিলাম ক্ষেত্রফল শতকরা কত বাড়ছে বা কমছে, রাইট? তাই কিনা? বা ক্ষেত্রফল পরিবর্তন হয়েছে, বলছে দৈর্ঘ্য শতকরা কতটুকু বাড়াতে হবে বা কমাতে হবে, এইগুলা। এবার চাইছে কি জানেন? এবার চাইছে তবে এর পরিবর্তিত ক্ষেত্রফল মূল ক্ষেত্রফলের শতকরা কত? পরিবর্তিত ক্ষেত্রফল মূল ক্ষেত্রফলের শতকরা কত মানে কি? মানে কি বলেন তো? কিসের শতকরা চাইছে বলেন তো? আমাকে একটু বলেন তো, এই জায়গাটা না অনেকেই বোঝে না, না বুঝে অঙ্ক করে। এটা বলেন তো কিসের শতকরা চাইছে বলেন তো? এই অঙ্কে কিসের শতকরা চাইছে? একটু কাইন্ডলি রেসপন্স করবেন। এই অঙ্কে কিসের শতকরা চাইছে? এই অঙ্কে কিসের শতকরা চাইছে বলেন তো? ইয়েস, অ্যাবসলিউটলি। পরিবর্তিত ক্ষেত্রফলের শতকরা চাইছে মূল ক্ষেত্রফল, মূল ক্ষেত্রফল মানে পূর্বের ক্ষেত্রফল, মূল ক্ষেত্রফল মানে কি? পূর্বের ক্ষেত্রফল। তার মানে পরিবর্তিত ক্ষেত্রফলের শতকরা চাইছে পূর্বের ক্ষেত্রফলের সাপেক্ষে। ইয়েস, এই যে অ্যাবসলিউটলি রাইট অ্যান্সার, ফারহানা ফেরদৌসি শশী। হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ, মানে পরিবর্তিত ক্ষেত্রফলের শতকরা চাইছে পূর্বের ক্ষেত্রফলের সাপেক্ষে। আচ্ছা ঠিক আছে, এদিকে তাকান এবার। ভালো বুঝছেন আপনারা, বুঝলাম যা। তাহলে পূর্বে আমি ধরে নিচ্ছি দৈর্ঘ্য 100, প্রস্থ 100 সব সময়। তাহলে এরিয়া কত? এরিয়া কত? 100 ইন্টু 100 মানে 10,000। এবার পরিবর্তনের পরে এরিয়া কত?
এরিয়া কত বলেন? দেখেন দৈর্ঘ্য 25% বৃদ্ধি, এই যে দৈর্ঘ্য 25% বৃদ্ধি, তাহলে দৈর্ঘ্য আগে ছিল 100, এখন 25% বৃদ্ধি হলে দৈর্ঘ্য 125। ওকে, বিস্তার মানে প্রস্থ 25% বৃদ্ধি, তাহলে প্রস্থ আগে ছিল 100, এখন 25% বৃদ্ধি, তাহলে 125। তাহলে এখন এটা হলো পরিবর্তিত দৈর্ঘ্য, এটা হচ্ছে পরিবর্তিত প্রস্থ। তাহলে দৈর্ঘ্য প্রস্থ গুণ করলে এটা যেহেতু পরিবর্তিত দৈর্ঘ্য পরিবর্তিত প্রস্থ, তাহলে এই দুটার গুণফল এটা হলো পরিবর্তিত ক্ষেত্রফল। এখন অনেকে এই গুণে যায় পারবে না, এই গুণে যায় বিপদে পড়ে গেছে। ভাইয়া এটা তো 125 স্কোয়ার, এটা 125 হোল স্কোয়ার। আপনাদের কি মনে আছে 3 ডিজিটের স্কোয়ার করা শিখাইছিলাম? এই প্রথম 2 ডিজিট মিলে একটা ধরতে হবে, পরেরটা ধরে একটা ধরতে হবে। এবার কি করতে হবে? প্রথমে 12 স্কোয়ার 144, তারপরে 5 স্কোয়ার 25, এবার 12 দিয়ে 5 কে গুণ, 5 12 তে 60, 60 কে দ্বিগুণ, 60 দ্বিগুণে 120, এই ঘর কেটে দিয়ে 120 এখানে বসাতে হবে। তাহলে 5 2 6 5 1, তার মানে পরিবর্তিত ক্ষেত্রফল হচ্ছে 15,625। দেখেন বোঝেন কিনা, এটা হচ্ছে পরিবর্তিত ক্ষেত্রফল। পরিবর্তিত ক্ষেত্রফল 15,625। এবার আমাকে বলেন কিসের পার্সেন্টেজ চাইছে? পরিবর্তিত ক্ষেত্রফল আগের ক্ষেত্রফলের শতকরা কত? তার মানে এই ক্ষেত্রফলটা আগের ক্ষেত্রফল মানে 10,000-এর শতকরা কত, তার মানে এই জিনিসটা 10,000-এর শতকরা কত সেটা চাইছে। তাহলে যার শতকরা বের করতে হয় সে উপরে, তাহলে এখানে শতকরা চাইছে পরিবর্তিত ক্ষেত্রফলের, তাই এই পরিবর্তিত ক্ষেত্রফল এই পুরোটা যাবে উপরে। আর কার সাপেক্ষে চাইছে? মূল ক্ষেত্রফল মানে পূর্বের ক্ষেত্রফল, তার মানে এটা যাবে নিচে, শতকরার জন্য 100 দিয়ে গুণ। ক্লিয়ার? আচ্ছা, তাহলে আমরা এখন উপরে লিখবো এইভাবে, যাতে পরিবর্তিত ক্ষেত্রফল মূল ক্ষেত্রফলের শতকরা যত, তারপরে দেবো ইকুয়াল। এইবার বলেন কার শতকরা চাইছে? পরিবর্তিত ক্ষেত্রফলের শতকরা চাইছে। যার শতকরা চাই সে উপরে, তার মানে এটা যাবে উপরে 15,625। আর এই যে পরিবর্তিত ক্ষেত্রফলের শতকরা বের করতে বলছে কিসের সাপেক্ষে? মূল ক্ষেত্রফলের সাপেক্ষে। মূল ক্ষেত্রফল মানে আগের ক্ষেত্রফল 10,000-এর সাপেক্ষে, তাহলে 10,000 নিচে। আর শতকরার জন্য 100 দিয়ে গুণ। ক্লিয়ার? এই দুইটা শূন্য এই দুইটা শূন্য ক্যান্সেল। এবার তাকান, এই দুইটা শূন্য, তার মানে উপর হচ্ছে 15,625 আর নিচে কত? 100। কি বলছিলাম? নিচে একের পরে যতটা শূন্য লাস্ট থেকে দশমিক তত ঘর আগে আসে, তাহলে এখানে দুইটা শূন্য, তাহলে লাস্ট থেকে দুইটা ঘর আগে আসবে, তার মানে এক ঘর এই এক ঘর, অর্থাৎ 156.25%। 156.25%। আরে বিস্তার 25% হ্রাস পায়। ওকে ফাইন, আমরা এটা বের করলাম কি, এটা হলো বের করছি বিস্তার 25% বৃদ্ধি পায়, তাই ধরে আমাদের এটা আসছে। ধরলাম এটা একটা অঙ্ক, কোনো সমস্যা নেই। লুক এট, হ্যাঁ কোনো সময়। আচ্ছা আমার ভুল হয়েছে, আমি এখানে বৃদ্ধি ধরে করে ফেলছি, হ্রাস ধরে করে দিচ্ছি, সমস্যা নাই, হ্রাস ধরে করে দিচ্ছি। এটা কি বুঝছেন? আচ্ছা ঠিক আছে, হ্রাস ধরে করে দিচ্ছি, সমস্যা নেই, ঠিক আছে। আচ্ছা এবার কি বলছে দেখেন, তাহলে বিফোর দৈর্ঘ্য 100, প্রস্থ 100, এরিয়া 10,000। ওকে, এবার আফটার। আচ্ছা এবার বলেন দৈর্ঘ্য 25% বৃদ্ধি, তাহলে দৈর্ঘ্য হবে হচ্ছে 125, প্রস্থ 25% হ্রাস, তাহলে 100 থেকে 25 বিয়োগ করলে 75। ওকে, এটা হচ্ছে পরিবর্তিত এরিয়া। এখন 125 দিয়ে 75-কে গুণ করতে গেলে আমারই সমস্যা হচ্ছে, কারণ আমি 75-এর নামটা পারি না। তাহলে কি করবো জানেন? আমি একটা কাজ করব, সেটা হলো 125, হ্যাঁ, আর এই 75-কে ভেঙে ফেলবো 25 গুণ 3, কারণ আমি 75-এর নামটা না পারলেও 25-এর নামটা পারি। তাই 25 দিয়ে আগে এটাকে গুণ করবো, তারপর 3 গুণ করবো। ক্যালকুলেটর যেহেতু নাই, একটা কাজ তো করতে হবে, তাই না? তাহলে 25 দিয়ে প্রথমে গুণ করেন, 25 দিয়ে 5-কে গুণ করলে 5 25-এ 125-এর 5 হাতে 12, 25 দুগুণে 50 আর 12, 50 আর 12 62, 2 হাতে 6, 25 আর 25 আর 6 31, এটাকে গুণ করবো আবার 3 দিয়ে, 3 5-এ 15-এর 5 হাতে 1, 3 দুগুণে 6 আর 1 7, 3 1-কে 3, 3 3-এ 9, 9,375। 9,375 এটা কি? তাকাবেন প্লিজ, 9,375 এটা হচ্ছে পরিবর্তিত এরিয়া। অঙ্কে চাইছে পরিবর্তিত ক্ষেত্রফল, মানে এই ক্ষেত্রফলটা পূর্বের ক্ষেত্রফল, মানে এই 10,000-এর কত, তাহলে কিসের শতকরা চাইছে? পরিবর্তিত ক্ষেত্রফলের শতকরা। অঙ্কে কিন্তু ক্ষেত্রফল শতকরা কতটুকু হ্রাস পাইছে এটা চাইনি যে আপনি এইটা থেকে এটা বিয়োগ করবেন, না,
অঙ্কে কিন্তু ক্ষেত্রফল শতকরা কত হ্রাস পাইছে এটা চাইনি, অঙ্কে চাইছে পরিবর্তিত ক্ষেত্রফল মানে এই জিনিসটা। পরিবর্তিত ক্ষেত্রফল মানে এই 9375, পূর্বের ক্ষেত্রফল মানে 10,000 কত, তাহলে কিসের শতকরা চাইছে? এই জিনিসটার শতকরা চাইছে, এই পুরোটার শতকরা চাইছে। তাহলে যার শতকরা চাই সে উপরে যাবে, তার মানে এই জিনিসটা যাবে উপরে 9375 উপরে। আর এই শতকরাটা এই পরিবর্তিত ক্ষেত্রফলের শতকরা চাইছে কার সাপেক্ষে? পূর্বের ক্ষেত্রফলের সাপেক্ষে বা মূল ক্ষেত্রফলের সাপেক্ষে, মানে 10,000 সাপেক্ষে। তাহলে 10,000 নিচে, শতকরার জন্য 100 দিয়ে গুণ, এই দুটো শূন্য এই দুটো শূন্য ক্যান্সেল। তাহলে এই যে 9375 ডিভাইডেড বাই 100, 100-র পাশে দুইটা শূন্য, তাহলে দশমিক এদিক থেকে 2 ঘর আগে আসবে, মানে 93.75%। মানে হলো পরিবর্তিত এই ক্ষেত্রফলটা মূল ক্ষেত্রফল মানে আগের ক্ষেত্রফলের 93.75%। বুঝছেন কিনা বলেন? যারা এই দুইটা বিয়োগ করছেন তারা কিন্তু বোঝেন নাই। অঙ্কে যদি বলতো যে ক্ষেত্রফল শতকরা কত হ্রাস পাবে, তার মানে ক্ষেত্রফল কতটুকু হ্রাস পাইছে তার শতকরা চাইতো, তাহলে বিয়োগ করে শতকরা বের করতাম। অঙ্কে চাইছে যে পরিবর্তিত ক্ষেত্রফলটা মূল ক্ষেত্রফলের শতকরা কত, তার মানে পরিবর্তিত ক্ষেত্রফল মানে এই জিনিসটা, এই জিনিসটা মূল ক্ষেত্রফল মানে 10,000 কত, মানে এর শতকরা চাইছে, এটা শতকরা চাইছে। হ্যাঁ, অনেকে উত্তর দিচ্ছেন, থ্যাংক ইউ। ক্লিয়ার বিষয়টা? ইয়েস। এখন আমি আপনাদেরকে একটা করতে দিচ্ছি, দেখি কি অবস্থা। আচ্ছা, দৈর্ঘ্য 20% বৃদ্ধি ও প্রস্থ 10% হ্রাস পেল। আচ্ছা, হ্রাস পেল, তারপরে এই যে এই হ্রাস পায়, তবে পরিবর্তিত ক্ষেত্রফল মূল ক্ষেত্রফলের শতকরা কত, এটা বের করেন তো। আগের অঙ্কই দৈর্ঘ্য 20% বৃদ্ধি, প্রস্থ যদি 10% হ্রাস পায়, তাহলে পরিবর্তিত ক্ষেত্রফলটা মূল ক্ষেত্রফলের শতকরা কত? পরিবর্তিত ক্ষেত্রফলটা মূল ক্ষেত্রফলের শতকরা কত? পরিবর্তিত ক্ষেত্রফলটা মূল ক্ষেত্রফলের শতকরা কত? আচ্ছা, অনেকে ওয়াহিদ রাশিদ বলছেন 108%, অর্পিতা ঘোষ 108%, রাজিয়া পারভিন রুমি 108% বলছেন, সুরাইয়া আক্তার 108%, ফারহানা ফেরদৌসি 108%, ফারজানা রুবি 108%, আব্দুল্লাহ আলম হৃদয় ভাইয়া বলছেন 108%, সাবিনা আক্তার বলছেন 108%, হান্নান ভাই 108%, শাহরিয়ার হুসাইন 108%, আরিফুল ইসলাম আরিফ 108%, তানিয়া নাজনীন 108%, ফারহান ভাইয়া বলছেন 108%। আচ্ছা, শাহরিয়ার হুসাইন 108%, মাহফুজা জামান 108%, মনিকা সেতু 108%। আজকে সবার নাম বললাম, দেখছেন যারা যারা উত্তর দিচ্ছে, থ্যাংক ইউ ভেরি মাচ। আচ্ছা, তার মানে সবাই বুঝছে। প্রশ্ন দুই রকম, একটা হলো ক্ষেত্রফল শতকরা কতটুকু হ্রাস পাবে বা বাড়বে। তখন আমাদের কি করতে হবে? আগের ক্ষেত্রফল বের করতে, মানে আগে 10,000 ধরতে হবে, তারপরে পরিবর্তিত ক্ষেত্রফল বের করতে হবে, তারপর দেখতে হবে কতটুকু চেঞ্জ হয়েছে, বিয়োগ করে তার শতকরা বের করতে হবে। যদি বলে যে ক্ষেত্রফল কতটুকু পরিবর্তন হয়েছে, অঙ্কে এটাই চাইছে যে পরিবর্তিত ক্ষেত্রফল ওই পুরো ক্ষেত্রফলটা আগের ক্ষেত্রফলের শতকরা কত। আচ্ছা, আব্দুল সত্তার 108% বলছেন, তাহলে আমি কি এটা করে দিই? আচ্ছা, তাহলে পূর্বের ক্ষেত্রফল হচ্ছে 100 × 100, তার মানে 10,000। এটা হচ্ছে পূর্বের এরিয়া। পরিবর্তিত ক্ষেত্রফল দৈর্ঘ্য 20% বৃদ্ধি, তাহলে দৈর্ঘ্য আগে 100 ছিল, 20% বৃদ্ধি হলে 120। প্রস্থ 10% হ্রাস, তাহলে আগে 100 ছিল, 100 থেকে 10 বিয়োগ করলে 90। তাহলে পরিবর্তিত এরিয়া হচ্ছে 12 আর 9 গুণ করলে 9 12 108, আর সাথে আছে দুইটা শূন্য, 10,800। অঙ্কে চাইছে পরিবর্তিত ক্ষেত্রফল মানে এইটা মূল ক্ষেত্রফলের মানে 10,000 কত, শতকরা কত। তাহলে কিসের শতকরা চাইছে? পরিবর্তিত ক্ষেত্রফলের শতকরা, মানে এই পুরোটার শতকরা চাইছে, তাই এই পুরোটা যাবে উপরে, আর যার সাপেক্ষে সে নিচে, এই 10,000 সাপেক্ষে, তাহলে 10,000 নিচে, শতকরার জন্য 100 দিয়ে গুণ, এই দুটা শূন্য ক্যান্সেল, এই দুটা ক্যান্সেল, 108%। যদি বলতো ক্ষেত্রফল কতটুকু বৃদ্ধি পাইছে, তাহলে উত্তর 8%, তাহলে উত্তর কত? 8%। ক্লিয়ার? এবার যাচ্ছি পরবর্তী প্রশ্নে।
এবার বলেন, আচ্ছা এটা তো আমাদের ছিলই, হ্যাঁ এই প্রশ্ন। আচ্ছা দৈর্ঘ্য 20%, এটা কত হবে বলেন, বলেন এটা কত হবে বলেন তো, এটা কত হবে বলেন তো। আনিকা তাবাসসুম, হ্যাঁ 108%, থ্যাংক ইউ। এটা কত হবে বলেন, উত্তর বলেন দ্রুত। রিফাত জাহান নদী, আরিফুল ইসলাম আরিফ, কি উত্তর দিচ্ছে সবাই? হ্যাঁ চোখে কম দেখলে কিন্তু সমস্যা, সুরাইয়া আক্তার আপু। তারপর হচ্ছে রিফাত জাহান নদী, চোখে কম দেখলে কিন্তু সমস্যা, দৈর্ঘ্য 20% হ্রাস। একই কোথায়, দৈর্ঘ্য 20% হ্রাস, আগের অঙ্ক দিছিলাম দৈর্ঘ্য 20% বৃদ্ধি, ঠিক আছে। আর প্রস্থ 10% বৃদ্ধি। এর পরিবর্তিত ক্ষেত্রফল মূল ক্ষেত্রফলের শতকরা কত? তাহলে পরিবর্তিত ক্ষেত্রফলটা মূল ক্ষেত্রফলের শতকরা কত। অঙ্কে চাইনি যে ক্ষেত্রফল কতটুকু শতকরা কত বাড়বে বা কত কমবে, এটা চাইনি। আপনি যে দুইটা বিয়োগ করবেন 10,000 থেকে পরেরটা বিয়োগ করবেন না, 10,000 থেকে পরেরটা বিয়োগ করবেন যখন বলবে কি ক্ষেত্রফল শতকরা কত বাড়বে বা কমবে তখন। আর এখানে এটাই চাইছে মূল ক্ষেত্রফল পূর্বের ক্ষেত্রফলের শতকরা কত। তাহলে আগে বিফর এরিয়া কত হবে বলেন, 100 ইন্টু 100, 100 ইন্টু 100, 10,000। এখন আফটার মানে পরিবর্তনের পরে, পরিবর্তনের পরে এরিয়া কত হবে দেখেন, দৈর্ঘ্য 20% হ্রাস, তাহলে দৈর্ঘ্য আগে ছিল 100, সেখান থেকে 20 বাদ দেন তাহলে 80। প্রস্থ 10% বৃদ্ধি, তাহলে প্রস্থ আগে ছিল 100, 100 থেকে 10% বাদ দিলে 90। তাহলে এই দুটা গুণ করলে এটা হলো পরিবর্তিত ক্ষেত্রফল। তাহলে 8 9 কত, 72, 7,200। আরে 10% বৃদ্ধি, সরি 10% বৃদ্ধি, তাহলে আগে ছিল 100, 10% বাড়ালে 110, তাহলে 8 11 88 আর 2টা 0, এটা হলো পরিবর্তিত ক্ষেত্রফল। অঙ্কে চাইছে পরিবর্তিত ক্ষেত্রফল মানে এই মানটা মূল ক্ষেত্রফলের মানে এই 10,000 কত। তাহলে কিসের শতকরা চাইছে, পরিবর্তিত ক্ষেত্রফলের শতকরা, তার মানে এই 88 এইটার শতকরা চাইছে। তাহলে যার শতকরা চাই সেটা উপরে, তাই এই পুরোটা এবার উপরে যাবে। কার সাপেক্ষে চাইছে, মূল ক্ষেত্রফল মানে 10,000 সাপেক্ষে, তাহলে 10,000 নিচে, শতকরার জন্য 100 দিয়ে গুণ, এই দুটো শূন্য ক্যান্সেল, এই দুটো ক্যান্সেল, তাহলে 88%। তাহলে পরিবর্তিত ক্ষেত্রফল মূল ক্ষেত্রফলের 88%। হ্যাঁ বাড়ছে, দুঃখিত আমি ওই যে ই করে দিছি। ঠিক আছে, আশা করি আপনারা এই জিনিসটা বুঝতে পারছেন। হ্যাঁ ক্লিয়ার। তার মানে শোনেন, অঙ্ক দুই রকম, একটা হচ্ছে দৈর্ঘ্য এত % বাড়ানো হলো, প্রস্থ এত % বাড়ানো হলো, ক্ষেত্রফল শতকরা কত বাড়বে বা কমবে। এই অঙ্কে যদি বলতো ক্ষেত্রফল শতকরা কতটুকু বাড়বে বা কমবে, তাহলে আমরা এই আগের ক্ষেত্রফল থেকে এটা বিয়োগ করে যেটা বেরোতো তার শতকরা বের করতাম। কিন্তু অঙ্কে চাইছে পরিবর্তিত ক্ষেত্রফল মানে এই ক্ষেত্রফলটা পূর্বের ক্ষেত্রফলের শতকরা কত, মানে এইটার শতকরা চাইছে, তাই বিয়োগ করার দরকার নাই, এইটারই শতকরা বের করতে হবে। ওকে নেক্সট, নেক্সট দেখেন কি বলছে। আচ্ছা, একটি হিমাগার নবায়ন করার সময় এর দৈর্ঘ্য 10% ও প্রস্থ 50% বাড়ানো হলো এবং উচ্চতা 20% কমানো হলো। নবায়নকৃত হিমাগারের আয়তন পুরনো হিমাগারের আয়তন হতে শতকরা কত শতাংশ বেশি। আচ্ছা এটা একটা হিমাগার, এটা একটা ঘর, হিমাগার ঘর, ঘরের তো দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা থাকে, আয়তন না। এখানে কিন্তু ক্ষেত্রফল বলেনি, আয়তন কই গেল, এখানে বলছে আয়তন, এই যে আয়তন, আয়তন তো আয়তন মানে হচ্ছে 3 ডাইমেনশনাল, ক্ষেত্রফল হচ্ছে 2D, দৈর্ঘ্য আর প্রস্থ আছে, আর আয়তনের 3 ডাইমেনশন, দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা। আর কোনো কিছুর আয়তন, আয়তন কি দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা। তাহলে এখানে কিন্তু 3টা জিনিস লাগবে, আয়তন যেহেতু। তাহলে একটা হিমাগারের দৈর্ঘ্য 30%, প্রস্থ 50% বাড়ানো হয়েছে, উচ্চতা 20% কমানো হয়েছে, উচ্চতা 20% কমানো হয়েছে। আচ্ছা, নবায়নকৃত হিমাগারের আয়তন পুরনো হিমাগারের আয়তন হতে শতকরা কত শতাংশ বেশি। নবায়নকৃত মানে ওই যে দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা পরিবর্তন করার পরে যেটা হয়েছে সেটা হলো নবায়নকৃত।
তাহলে এটা হচ্ছে বিফর। তাকাবেন সবাই, একটু তাকান। বিফর আমাকে ভলিউম বের করতেছি, ভলিউম, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা। ভলিউম মানে হচ্ছে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা। সবাই একটু তাকান, একটু বোঝেন। এখন দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা কত ধরবো বলেন তো? এখানে আপনাকে একটু টেকনিক্যাল হতে হবে। আপনি দৈর্ঘ্যকে 100, প্রস্থকে 100, উচ্চতাকে 100 ধরলে পারে, সমস্যা নাই, কোনো সমস্যা নাই। বাট বলেন তো 100 100 100 এতগুলো 100 গুণ করলে এই মানটা কি একটা বিশাল মান আসবে না? একটা বিশাল মান আসবে না? সেই মানটা এখানে যে পরিবর্তন করে গুণ করা, সেটা আরো কষ্ট দিবে আপনাকে। এই জন্য একটু ছোট ধরেন, 10 10 ধরেন, 10 ইন্টু 10 ইন্টু 10, তাহলে 3টা 10 গুণ করলে 1000। 100 100 100 ধরলেও হবে, বড় হবে ক্যালকুলেশন। 3টা জিনিস তো, 2টা ছিল, আগে দৈর্ঘ্য প্রস্থ ছিল, 100 100 ধরছি, সমস্যা হয়নি। এবার তাকান, এবার হচ্ছে নবায়ন করার পরে, আফটার। এইবার বলেন, এবার পরিবর্তিত ভলিউম। এদিকে তাকান প্লিজ। দৈর্ঘ্য 30% বৃদ্ধি। আচ্ছা, আগে দৈর্ঘ্য ছিল 10, এখন 30% বৃদ্ধি, মানে এই 10-এর 30%, ভাইয়া 10-এর 30% 3, 10-এর 30%, এই যে 10-এর 30% মানে 10 ইন্টু 30/100, এই 0 0 ক্যান্সেল, এই 0 0 ক্যান্সেল, 3 3, 10-এর 30% 3। তাহলে আগে দৈর্ঘ্য ছিল 10, তাহলে এখন দৈর্ঘ্য 30% বাড়াইছে, তাহলে 10-এর 30% 3, তাহলে আগের 10 আর 30%-এর জন্য 3, তাহলে 13, এই যে দৈর্ঘ্য 13। আরে ভাই, ভলিউম মানে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা। তাহলে পরিবর্তিত আয়তন যখন বের করবেন, তখন আপনাকে এখানে পরিবর্তিত দৈর্ঘ্য, পরিবর্তিত প্রস্থ, পরিবর্তিত উচ্চতা নিতে হবে। প্রস্থ আগে ছিল 10, এখানে প্রস্থ 50% বাড়াইছে। আমাকে বলেন 10-এর 50% কত? 5। 50% মানে অর্ধেক, তাহলে 10-এর 50% মানে 10-এর অর্ধেক মানে 5। তাহলে আগে যে 10 ছিল সেটা তো আছেই, আর এই 10-এর 50% মানে 5 বাড়ছে, তাহলে এই 10-এর সাথে 5 যোগ হবে, তাহলে 15। এইবার বলছে উচ্চতা 20% কমায় ফেলছে। আগে ছিল 10, এই 10-এর 20% মানে 2, 10-এর 20% মানে 2। এবার উচ্চতা কমাইছে, তাহলে আগে যদি 10 থাকে আর এখন 20% কমে গেছে, মানে 20% মানে 2 কমবে, তাহলে 10 থেকে 2 বিয়োগ করলে 8, তাহলে এখানে হবে 8। তাহলে এটা হচ্ছে পরিবর্তিত দৈর্ঘ্য, পরিবর্তিত প্রস্থ, পরিবর্তিত উচ্চতা। তাহলে এগুলো গুণ করলে পরিবর্তিত আয়তন। ঠিক আছে? এবার প্রথমে 13 দিয়ে গুণ করেন, বা 13 রাখেন। এই 8 দিয়ে 4 15 60, 4 15 60 120, 8 15 120। আমি একবারে করি নাই, আমি 8 কে 2 ভাগে ভাগ করছি, 4 আর 4, 4 15 60 আর 4 15 60, তাহলে 8 15 হবে 60 60 120। অথবা গুণ করেন, 5 8 40 0, 8 8 8 12। এবার 13 ঘরের নামতে পারেন, এই 0 বসালাম, 13 2 26, 13 2 26 এর 6 হাতে 2, 13 কে 13 2 15, তার মানে 1560। এটা হচ্ছে পরিবর্তিত আয়তন, এটা পরিবর্তিত আয়তন 1560। আর আগে আয়তন ছিল 1000। অঙ্কে বলছে আয়তন শতকরা কতটুকু নবায়নকৃত, মানে নতুন হিমাগারের আয়তন পুরনো হিমাগারের আয়তন হতে শতকরা কত শতাংশ বেশি, কতটুক বেশি সেটা চাইছে, মানে কতটুক বাড়ছে সেটা চাইছে। তাহলে এখন 1560, আগে ছিল 1000, তাহলে বৃদ্ধি কত? তাহলে আয়তন বৃদ্ধি, আয়তন বৃদ্ধি কত বলেন? এই 1560 থেকে 1000 বাদ দেন, এই তো বোঝাই যাচ্ছে 560। তাহলে আয়তন বৃদ্ধি 560। অঙ্কে চাইছে আয়তন কত শতাংশ বেশি, মানে আয়তন বৃদ্ধির শতকরা চাইছে। কিসের শতকরা চাইছে? আয়তন বৃদ্ধির শতকরা। যার শতকরা চাইছে এটা উপরে, এবার বৃদ্ধির শতকরা চাইছে, তাই বৃদ্ধিটা উপরে, মানে এইটা যাবে এবার উপরে। তাহলে 560 উপরে, আর এগুলো বের করতে হয় পূর্বের সাপেক্ষে। তাহলে আয়তন, পূর্বের আয়তন কত? 1000, তাহলে 1000-এর সাপেক্ষে, তাই 1000 দিয়ে ভাগ, শতকরার জন্য 100 দিয়ে গুণ। এই দুটা শূন্য ক্যান্সেল, এটা ক্যান্সেল, উত্তর 56%। বুঝছেন কিনা বলেন তো? এই যারা 156% উত্তর দিচ্ছেন তারা কি বুঝলেন? এখানে কি নির্ণয় করতে বলছে যে নবায়নকৃত হিমাগারের আয়তন পুরনো হিমাগারের আয়তনের শতকরা কত? তাই বলছে? তাই বললে উত্তর 156% হতো। এইটা ভাগ ওইটা ইন্টু 100। এই তো ভুল বুঝলেন। অঙ্কে চাইছে নবায়নকৃত হিমাগারের আয়তন পুরাতন হিমাগারের আয়তনের শতকরা কত শতাংশ বেশি,
মানে এই নতুন হিমাগারের আয়তনটা ওইটার চেয়ে শতকরা কত শতাংশ বেশি, মানে কতটুক বেশি, সেই বেশি কতটুক তার শতকরা চাইছে। তাইলে এবার এইটা থেকে এটা বিয়োগ করে যেটা বেরোবে এইটার শতকরা বের করতে হবে। কিভাবে? হ্যাঁ, আপনার কথাটা ঠিক আছে। এই কমেন্টটা কে করলো? এই কমেন্ট ডিলিট করে ফেললো কেন? সেটা আগের অঙ্কগুলোতে হতো, গুণ না করে ভাগ করে শতকরা করলে ভালো হতো। আপনার কথা ঠিক আছে, সেটা আগের অঙ্কগুলোতে। এটাতে তো বিয়োগ করতে হবে, তাহলে গুণ না করে কেমনে আমি বিয়োগ করব? বুঝছেন কি? এই জায়গাটা বুঝছেন কি? ক্লিয়ার? এখানে কিন্তু অঙ্কে বলেনি যে নবায়নকৃত হিমাগারের আয়তন পূর্বের আয়তনের শতকরা কত, তাহলে আমরা এইটার শতকরা বের করতাম। অঙ্কে চাইছে নবায়নকৃত হিমাগারের আয়তন পূর্বের হিমাগারের আয়তনের চেয়ে শতকরা কতটুকু বেশি, মানে এই আয়তনটা এর চেয়ে কতটুকু বেশি তার শতকরা চাইছে। তাই এইটা থেকে এটা বিয়োগ করে আমরা যেটা পাইছি এইটার শতকরা বের করতে হবে। আপনারা কি বুঝছেন? গতকাল ক্লাস করলে তো এগুলা। হ্যাঁ হ্যাঁ, আমি বুঝছি আপনার কথা, যে এখানে যেহেতু বিয়োগ করতে হবে তাই আগে গুণ না করে এটা করা যাবে না। কিন্তু আগে যে অঙ্কগুলা করছি আপনার কথা সত্য, যে খালি খালি গুণ না করে এরকম রেখে এইটা দিয়ে ওইটাকে ভাগ করে 100 দিয়ে গুণ করলে হতো। আমি দেখা দিচ্ছি। সাপোজ এই যে এই অঙ্কটা আপনি যা বলছেন আমি দেখাচ্ছি। যে আচ্ছা, তার আগেরটা দেখা দিচ্ছি। এই যে, তাহলে আগের ক্ষেত্রফল হচ্ছে 100 গুণ 100 পূর্বের ক্ষেত্রফল, আর পরের ক্ষেত্রফল হচ্ছে 125 ইন্টু 75। অঙ্কে বলছে এই ক্ষেত্রফলের শতকরা কত, গুণ করে ফলাফল না নামায়ে এইভাবে রাখেন 125 ইন্টু 75 ডিভাইডেড বাই 100 ইন্টু 100, একে 100 দিয়ে গুণ। আপনি এটা বলছেন তাই না? এটা ক্যান্সেল। কি হইলো? গুণ তো করাই লাগতেছে, গুণ তো করাই লাগলো। এই যে এখন তো গুণ করা লাগবে, কিছু করার নাই। আচ্ছা, যাই হোক। আচ্ছা, আশা করি বুঝছেন। এই অঙ্কটা বুঝছেন। 122 নাম্বার কোশ্চেনটা আপনারা বুঝছেন মনে হয়, তাই না? ওকে, এই যে দেখেন, একই কনসেপ্ট দিয়ে করব। এতক্ষণ বলছে পি ইজ ইকুয়াল টু এ ক্রস বি হলে এ ও বি উভয়কে 10% বৃদ্ধি করা হলে পি এর মান শতকরা কত বৃদ্ধি পাবে। দেখেন, এতক্ষণ আমরা লিখলাম ক্ষেত্রফল, আর এখানে বলে দিচ্ছে পি ইজ ইকুয়াল টু এ ক্রস বি। মনে করেন এ হলো দৈর্ঘ্য, বি হলো প্রস্থ, আর পি হলো ক্ষেত্রফল। তাইলে তো আগের অঙ্কই। এটা তো বিফোর মানে পূর্বে, মানে চেঞ্জ করার পূর্বে। বিফোর কি? পি ইজ ইকুয়াল টু, দেখেন পি ইজ ইকুয়াল টু এ ক্রস বি। এখন বলেন এই এ এবং বি এর মান 10% বাড়াইছে, কিন্তু এ এবং বি এর আগের মান কত ছিল সেটা বলা আছে? বলা নাই। তাহলে আমি ধরে নিচ্ছি এ 100, বি ও 100। তাহলে পি কত? তাহলে পি 10,000। এবার আফটার, এইবার বলেন, এদিকে তাকান, পি এর মান শতকরা কত বৃদ্ধি পাবে? এ এবং বি উভয় মান 10% বাড়াইছেন, তাহলে এ যদি আগে 100 থাকে এখন এর মান 110। দেখেন এর মান 110। বি এর মান যদি আগে 100 থাকে, বি এর মান 10% বাড়াইছে, তাহলে বি এর মান 110। তাহলে পি এর মান এখন কত হবে? পি মানে তো এ ক্রস বি। পি মানে কি? এ ক্রস বি। এ হলো 110, বি ও 110। তাহলে 11 11 121, আর দুইটা শূন্য বসে গেল, 12,100। তার মানে পি এর পরিবর্তিত মান 12,100, আর পি এর পূর্বের মান 10,000। অঙ্কে বলছে এই এ আর বি এর মান যদি 10% বাড়ানো হয় তাহলে পি এর মান শতকরা কত বৃদ্ধি পাবে। তাহলে পি এর মান আগে ছিল 10,000, এখন হয়েছে 12,100। তাহলে চেঞ্জ হয়েছে কতটুকু বৃদ্ধি পাবে? দেখেন কিসের শতকরা চাইছে? পি এর মান কতটুকু বৃদ্ধি পাবে, সেই বৃদ্ধির শতকরা। তাহলে পি এর মান বৃদ্ধি, তাহলে পি এর মান বৃদ্ধি, পি এর মান বৃদ্ধি। এই 12,100 থেকে 10,000 বাদ দেন, 2,100। অঙ্কে চাইছে পি এর মান কতটুকু বৃদ্ধি পাবে তার শতকরা চাইছে, মানে এই বৃদ্ধির শতকরা কতটুকু বৃদ্ধি পাবে তার শতকরা, মানে বৃদ্ধির শতকরা চাইছে। যার শতকরা চাই সেটা উপরে, বৃদ্ধির শতকরা চাইছে, তাই এই বৃদ্ধিটা উপরে, মানে 2100 উপরে। আর এই শতকরা বের করতে সবসময় পূর্বের সাপেক্ষে। তাহলে পি এর পূর্বের মান ছিল 10,000, তাহলে নিচে 10,000, আর শতকরার জন্য 100 দিয়ে গুণ। এই দুটা শূন্য ক্যান্সেল, এই দুটা দিয়ে ক্যান্সেল, উত্তর হচ্ছে 21%।
এ তো সেই ক্ষেত্রফলের অঙ্কের মতোই। দেখছেন একটা কনসেপ্ট দিয়ে আমরা কত সমস্যা সমাধান করে ফেললাম। এখানে অন্য সমস্যা আছে সেটাও সমাধান করে ফেলতেছি একটা নির্দিষ্ট নিয়মের মাধ্যমে। তাহলে আমরা কেন শর্টকাট পড়তে যাবো ভাই? বুঝছেন কি বিষয়টা? তাহলে পি এ এবং বি উভয়ের মান 10% বাড়াইছে, তাহলে এ আর বি এর মান বাড়লে তো পি এর মান চেঞ্জ হবে, কিন্তু এ এবং বি এর আগের মান কত ছিল এটা কি দেওয়া আছে? নাই। তাই আমরা এ আর বি এর মানটা আরবিটারি 100 ধরে নিচ্ছি, এও 100 বিও 100, তাহলে পির মান 10,000। এবার এর মান বির মান চেঞ্জ হয়ে 10%, তাহলে 100 থেকে এ হয়ে গেছে 110, 100 থেকে বি বৃদ্ধি পেয়ে 110 হয়েছে। তাহলে এখন পি কত হবে? পি মানে তো এ ক্রস বি, তাহলে এ হলো 110 বি 110, তাহলে 120 গুণ 110 12,100। তাহলে পি এর মান এখন 12,100, আগে ছিল 10,000। অঙ্কে চাইছে পি এর মান শতকরা কতটুকু বৃদ্ধি পাবে, তাহলে পি এর মান বাড়ছে কতটুকু? 12,100 থেকে 10,000 বাদ দেন, 2,100। তাহলে অঙ্কে চাইছে পি এর মান যতটুকু বৃদ্ধি পাবে তার শতকরা, বৃদ্ধির শতকরা, যার শতকরা চাই সে উপরে, তাই এবার বৃদ্ধিটা যাবে উপরে। আর এগুলো সব বের করতে হয় পূর্বের সাপেক্ষে, মানে পূর্বে যে পি এর মান ছিল 10,000 তার সাপেক্ষে। নেক্সট, এইবার চলে আসছে বৃত্ত। সবাই তাকাবেন প্লিজ। এতক্ষণ আমরা কি পড়লাম সবাই একটু মনোযোগ দিয়ে, এখানে কিন্তু অনেকে মানে প্যাচ লাগাই ফেলে। বৃত্ত, আচ্ছা তাহলে বৃত্ত কাকে বলে? আচ্ছা বৃত্ত কাকে বলে এখানে আমরা না পড়ি, কারণ আমাদের বৃত্তের ক্লাস যখন শুরু হবে তখন আমরা বৃত্তের সংজ্ঞা পড়বো। আমাদের এখানে লাগবে হলো বৃত্তের ক্ষেত্রফল। দেখেন এই যে বৃত্তের ক্ষেত্রফল বলছে বৃত্তের ব্যাসার্ধ, বৃত্তের ব্যাসার্ধ শতকরা 20% বৃদ্ধি করা হলে বৃত্তের ক্ষেত্রফল শতকরা কত বাড়বে। বৃত্তের ক্ষেত্রফল শতকরা কত বাড়বে, তার মানে ক্ষেত্রফল কতটুকু বৃদ্ধি পাবে সেটা বের করতে বলছে। তাহলে আপনাকে তো বৃত্তের ক্ষেত্রফল বলতে কি বোঝায় আগে সেটা জানতে হবে। হ্যাঁ, ভুলবেন না, একটু প্র্যাকটিস করতে হবে। তাহলে এখন আমাকে বলেন, একটু তাকান, বিফোর আফটার। এখন আমার প্রশ্ন হচ্ছে বৃত্তের ক্ষেত্রফল, ক্ষেত্রফল কি বলেন তো? বৃত্তের এরিয়া ইজ ইকুয়াল টু পাই আর স্কোয়ার। এটা হলো বৃত্তের ক্ষেত্রফলের সূত্র। সবাই তাকাবেন প্লিজ। বৃত্তের ক্ষেত্রফল হচ্ছে পাই আর স্কোয়ার, যেখানে এই যে এই আর হলো বৃত্তের ব্যাসার্ধ, আর হচ্ছে কি বৃত্তের ব্যাসার্ধ। ওকে, তাহলে এটা হলো বৃত্ত, এদিকে তাকান, এটা হচ্ছে বৃত্ত, আর এই সেন্টার থেকে এই পরিধি পর্যন্ত দূরত্ব এটাকে বলে ব্যাসার্ধ। সেন্টার থেকে পরিধি পর্যন্ত দূরত্বকে কি বলে? বৃত্তের ব্যাসার্ধ। আর বৃত্তের ক্ষেত্রফল হচ্ছে পাই আর স্কোয়ার। তাহলে এখানে এই যে দেখেন ব্যাসার্ধ 20% বৃদ্ধি করা হয়েছে, তাইলে পূর্বে তাহলে আমার ক্ষেত্রফল কি কিসের উপর নির্ভর করে? এদিকে তাকান, ক্ষেত্রফল নির্ভর করে এই ব্যাসার্ধের উপর, আর 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 রেডিয়াস। তাহলে ব্যাসার্ধ যেহেতু 20% বৃদ্ধি করছে, তাহলে নিশ্চয়ই বৃদ্ধি করার আগে কত ছিল? 100। সব সময় ওই যে দৈর্ঘ্য প্রস্থ যেরকম 100, এখানে ব্যাসার্ধ 100 ধরতে হবে। এখানে আমাদেরকে ব্যাসার্ধ 100 ধরতে হবে, কথা বুঝছেন? তাহলে আমরা ধরে নিচ্ছি, আচ্ছা ধরে নিচ্ছি যে ধরি আর ইজ ইকুয়াল টু 100। এদিকে তাকান, আর ইজ ইকুয়াল টু 100, ব্যাসার্ধ 100। তাহলে এরিয়া কত? এরিয়া কত বলেন? এরিয়া তো পাই আর স্কোয়ার, এরিয়া তো পাই আর স্কোয়ার। এখন একটা মজার বিষয় হচ্ছে এই যে পাই, এদিকে তাকান, এই পাই কি? একটু তাকান এদিকে, এখানে কিছু আমরা কিছু জিনিস বাদ দিয়ে অঙ্কটা করব, কিছু বাদ দিয়ে অঙ্ক করব। এখানে এই পাই হচ্ছে ধ্রুবক, এই পাই হচ্ছে ধ্রুবক। পাই কি ধ্রুবক না? ধ্রুবক, ধ্রুবক মানে যার মানের কোনো পরিবর্তন হয় না। তো পাইয়ের মান তো 3.14159 এরকম চলতে থাকবে, এর মানটা সবসময় এইটাই ফিক্সড। খুবই গুরুত্বপূর্ণ একটা লাইন বলছি, কোনো কিছুর শতকরা পরিবর্তন বের করতে বললে এই ধ্রুবক রাশিগুলা ওই পরিবর্তনে কোনো ভূমিকা রাখে না। এই ধ্রুবক রাশিগুলা শতকরা পরিবর্তনে কোনো ভূমিকা রাখে না। তার মানে আমরা যদি শতকরা পরিবর্তন বের করতে যাই বা কোনো কিছুর শতকরা বের করতে যাই, সেক্ষেত্রে আমার এই ধ্রুবক রাশি বাদ দিয়ে অঙ্ক সলভ করা যাবে, ওকে বাদ দিয়েই সলভ করব। কেন? কারণ শতকরা পরিবর্তনে এই ধ্রুবক রাশির কোনো ভূমিকা নেই। তাই আমরা বৃত্তের ক্ষেত্রফল পাই আর স্কোয়ার হলেও আমরা শুধু আর স্কোয়ার নিয়ে অঙ্ক করলেও হবে। তাই আমি এই এরিয়াকে আমি এইভাবে লিখতেছি যে এরিয়া ইজ ইকুয়াল টু আর স্কোয়ার, এরিয়া ইজ ইকুয়াল টু আর স্কোয়ার। পাইটা বাদ দিই, যদিও সমানুপাতিক ব্যবহার করা উচিত ছিল, বাট সহজে মনে রাখার জন্য আমি শুধু ইকুয়াল দিয়েই করাচ্ছি, ঠিক আছে? তাহলে এই আর এর মান কত? এই আর এর মান কিন্তু 100 ধরে নিচ্ছি, তাহলে 100 স্কোয়ার।
100 স্কয়ার মানে কত? 100 স্কয়ার মানে 10,000। তার মানে এরিয়া, পূর্বের এরিয়া 10,000। আচ্ছা আমি একটু এগুলা মুছে দিই। হ্যাঁ, তাহলে আমরা এখন থেকে কি ধরবো? সব সময় ধরবো ব্যাসার্ধ। পূর্বের ব্যাসার্ধ আর ইজ ইকুয়াল টু কত ধরবো? আর ইজ ইকুয়াল টু 100। তাহলে এরিয়া কত? এরিয়া ইজ ইকুয়াল টু পাই আর স্কয়ার হলেও আমরা এই পাইকে বাদ দিয়ে ক্যালকুলেশন করব, কারণ কোনো কিছুর শতকরা বের করতে গেলে ধ্রুবক রাশি এই শতকরা পরিবর্তনে কোনো ভূমিকা রাখে না। হ্যাঁ, তাই আমরা এই পাই বাদ দিয়েই করবো। তার মানে এরিয়া ইজ ইকুয়াল টু আমি কি লিখবো? পাই বাদ দিলে আর স্কয়ার। এই আর এর মান কত? 100, সবসময় 100। তাহলে 100 স্কয়ার, 100 স্কয়ার মানেই তো 100 গুণ 100, আর 100 গুণ 100 মানে 10,000। আচ্ছা, তার মানে এটা হচ্ছে পূর্বের ক্ষেত্রফল। এখন আমাকে বলেন ব্যাসার্ধ শতকরা 20% বৃদ্ধি, তাহলে আগে ব্যাসার্ধ 100 থাকলে এখন ব্যাসার্ধ কত? এখন রেডিয়াস কত? আমি আগে দিছিলাম রেডিয়াস আর, এখানে আর ড্যাশ দিব, আর ড্যাশ, কারণ রেডিয়াস পরিবর্তন হয়ে গেছে। তাহলে ভিন্ন দিলাম যে ওইটা আর, এটা যেহেতু মান চেঞ্জ হয়েছে আমি একটু আর না দিয়ে আর ড্যাশ দিলাম। আর ড্যাশ হবে 120। কেন? কারণ ব্যাসার্ধ 20% বৃদ্ধি, তাহলে আগে 100 থাকলে এখন 100 সাথে 20 যোগ হয়ে 120। এখন এরিয়া কত? এরিয়া ইজ ইকুয়াল টু, বৃত্তের এরিয়া ইজ ইকুয়াল টু পাই আর স্কয়ার হলেও আমরা শুধু আর স্কয়ার দিয়ে করব, পাইটা দিব না, পাই ছাড়াই হবে। তাহলে আর এর মান কত? 120। তাহলে 120 12 স্কয়ার, এই যে 12 স্কয়ার 144, আর একটা শূন্যের জন্য দুইটা। তাইলে বলেন আগে এরিয়া ছিল 10,000, এখন এরিয়া কত? 14,400। তাহলে এরিয়া বাড়ছে কতটুকু? তাহলে এরিয়া বৃদ্ধি। অঙ্কে চাইছে ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি পাবে, তার মানে ক্ষেত্রফল কতটুকু বৃদ্ধি পাবে সেই বৃদ্ধির শতকরা চাইছে। তাহলে এরিয়া বৃদ্ধি, তাহলে 14,400 থেকে 10,000 বিয়োগ করেন, তাহলে 4,400। এরিয়া বৃদ্ধি 4,400। অঙ্কে চাইছে এরিয়া শতকরা কতটুকু বৃদ্ধি পাবে, তার মানে এরিয়া বৃদ্ধির শতকরা। তাহলে লিখবেন অতএব এরিয়া বৃদ্ধির শতকরা ইজ ইকুয়াল টু, যা শতকরা চাই সে উপরে, তাহলে অঙ্কে চাইছে এরিয়া বৃদ্ধির শতকরা, তাহলে উপরে যাবে এরিয়া বৃদ্ধি, তার মানে এরিয়া বৃদ্ধি যেইটুক। আর এগুলো বের করতে সবসময় পূর্বের অবস্থার সাপেক্ষে, মানে পূর্বের ক্ষেত্রফল 10,000 এর সাপেক্ষে, তাহলে 10,000 নিচে শতকরার জন্য 100 দিয়ে গুণ। এই দুটা শূন্য ক্যান্সেল, এই দুটা ক্যান্সেল, উত্তর হলো 44%। উত্তর 44%। ওই পাইকে সাথে রেখে যদি করতেন ওই 44%ই আসতো। কোনো কিছুর শতকরা পরিবর্তনে যারা 44 লিখছেন বাংলায় না ইংরেজিতে 88 কি লিখছেন? আচ্ছা বাংলায় লিখছেন, ধরে নিচ্ছি বাংলায়। হ্যাঁ, আচ্ছা তাহলে আমি আবার বলছি, কোনো কিছুর শতকরা পরিবর্তন বের করতে গেলে বা কোনো কিছুর শতকরা বের করতে গেলে ওই সূত্রে যে ধ্রুবক রাশি থাকে সেই ধ্রুবক রাশিগুলো শতকরা পরিবর্তনে কোনো ইফেক্ট ফেলে না, তাই আমরা ওই পাইকে বাদ দিয়ে অঙ্ক করছি। যদি পাইকে রেখে দিতেন তাহলে কি হতো জানেন? তাহলে এখানে আপনার এটা এই যে পাই আর স্কয়ার, তার মানে এই পাইটা এর সাথে থাকতো, এই পাই আর স্কয়ার এখানে রাখলে এই পাইটা এর সাথে থাকতো, তখন এই দুইটা বিয়োগ করলে এখানে পাই থাকতো, এখানে পাই থাকতো, তখন এইখানে পাই থাকতো। তখন আপনি উপরে 4400 সাথে পাই দিতেন আর নিচে এই যে 10,000 এর সাথে পাই থাকতো, তখন এই পাই কেটে যেত, এর কোনো ইফেক্ট পড়তো না, তাই আমরা ওই পাই ছাড়াই করছি। বুঝাইতে পারছি বিষয়টা? খুবই সিম্পল। আবার বলছি, যেহেতু এটা বৃত্ত আর বৃত্তের ক্ষেত্রফল পাই আর স্কয়ার, তার মানে ব্যাসার্ধের মান ধরে নিতে হবে। এই যে ব্যাসার্ধ শতকরা 20% বৃদ্ধি পাইছে, তার মানে ব্যাসার্ধ আগে ছিল 100, পরে 20% বাড়ছে, তাহলে 120। ওকে, এখন পরীক্ষা হলে তো ভাই এই অঙ্ক করতে কি অনেক সময় লাগবে? কখনোই না, কখনোই না। পরীক্ষার হলে আপনি কি করবেন দেখেন, আপনি তো জানেনই যে ব্যাসার্ধ আমাকে 100 ধরতে হবে, ব্যাসার্ধ 20% বৃদ্ধি, তাহলে আগের ব্যাসার্ধ 100, এই যে আর ইকুয়াল টু 100, বিফোর আফটার তো লেখা লাগবে না। তাহলে এরিয়া কত? এই যে এরিয়া পাই আর স্কয়ার, আপনি জানেন যে পাই নিব না, খালি আর স্কয়ার, তাহলে আর এর মানে 100, তাহলে 100 স্কয়ার 10,000। এখন পরিবর্তিত এরিয়া, পরিবর্তিত ব্যাসার্ধ কত? আগে 100 ছিল, ব্যাসার্ধ 20% বৃদ্ধি, তাহলে 100 সাথে 20 যোগ হলে 120, তাহলে পরিবর্তিত এরিয়া কত? পাই আর স্কয়ার, পাই ছাড়াই অঙ্ক করব, তাহলে শুধু আর ড্যাশ স্কয়ার, ইজ আর ড্যাশ স্কয়ার, আর ড্যাশের মান 120, তার উপর স্কয়ার মারলে 12 স্কয়ার 144, একটা শূন্য ডাবল হয়ে যাবে। এখন দেখেন ক্ষেত্রফল আগে ছিল 10,000, এখন হলো 14,400, তাহলে চেঞ্জ কত? চেঞ্জ হলো 4,400। আর এই চেঞ্জ পরিবর্তন 4,400। অঙ্কে চাইছে ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি পাবে, তার মানে আমাদের ক্ষেত্রফল বৃদ্ধির শতকরা চাইছে, যার শতকরা চাই সেটা উপরে, যেহেতু ক্ষেত্রফল বৃদ্ধির শতকরা চাইছে তাই ক্ষেত্রফল বৃদ্ধিটা উপরে, আর নিচে হচ্ছে
পূর্বের অবস্থা মানে 10,000, আর শতকরার জন্য 100 দিয়ে গুণ, তাহলে উত্তর হচ্ছে 44%। ক্লিয়ার বিষয়টা? বুঝছেন কিনা বলেন? না, আগামী ক্লাস দেরি আছে, আরো কয়েকটা ক্লাস চলবে শতকরার উপর, কেবল 124 নম্বর অঙ্কে আছে। আচ্ছা, এবার কি বলছে দেখেন, একটি বৃত্তের ব্যাসার্ধ 50%, শতকরা 50% বাড়ানো হলে এর ক্ষেত্রফল শতকরা কত বাড়বে? এবার বৃত্তের ব্যাসার্ধ শতকরা 50% বাড়াইছে, বলছে এর ক্ষেত্রফল শতকরা কত বাড়বে। ওকে ফাইন, তাহলে বিফর মানে ওই ব্যাসার্ধ পরিবর্তনের পূর্বে, তাহলে ব্যাসার্ধ আগে ছিল আর এর মান 100, তাহলে এরিয়াকে আমি আর এরিয়া পুরো লিখলাম না, এরিয়াকে এ দ্বারা প্রকাশ করলাম, তাহলে এরিয়া এ ইকুয়াল টু কি লিখবো? এরিয়া ইকুয়াল টু পাই আর স্কোয়ার। কিন্তু কি বলছি আমরা, যেহেতু শতকরা পরিবর্তন বের করতেছি, শতকরা পরিবর্তনে পাই এর কোনো ভূমিকা নাই, ধ্রুবক রাশির কোনো ভূমিকা নাই, তাই পাই বাদ দিয়ে করা যাবে, শুধু আর স্কোয়ার নেন। আর এর মান কত? এতে এরিয়া, আর এর মান 100, তার উপর স্কোয়ার, তাহলে এ ইজ ইকুয়াল টু 100 স্কোয়ার মানে 10,000। এবার আফটার মানে পরিবর্তনের পরে, দেখেন ব্যাসার্ধ 50% বাড়াইছে, তাইলে ব্যাসার্ধ আগে ছিল 100, এখন ব্যাসার্ধ আর না আর ড্যাশ, এই 100-র সাথে 50 যোগ হলে 150। ওকে, এখন এরিয়া কত হবে? এরিয়া পাই আর স্কোয়ার, কিন্তু পাই তো আমরা নিব না, পাই ছাড়াই করবো, তাহলে শুধু আর ড্যাশ নিব, তাহলে আর ড্যাশের স্কোয়ার, তাহলে আর ড্যাশের মান 150, তার উপর স্কোয়ার, 15 স্কোয়ার 125, 15 স্কোয়ার 225, আর একটা শূন্য হয়ে যাবে দুইটা স্কোয়ার মারলে। এবার দেখেন ক্ষেত্রফল আগে ছিল 10,000, এখন হচ্ছে 22,500, তাহলে বাড়ছে কতটুক? 22,500 থেকে 10,000 বাদ দেন, 12,500 বৃদ্ধি পাইছে। তাহলে ক্ষেত্রফল বৃদ্ধি কত লিখবেন? যে ক্ষেত্রফল বৃদ্ধি 22,500 মাইনাস 10,000, তার মানে 12,500। অঙ্কে আমাদের বের করতে বলছে ক্ষেত্রফল বৃদ্ধির শতকরা, মানে ক্ষেত্রফল কতটুকু বৃদ্ধি পাইছে তার শতকরা, তাহলে ক্ষেত্রফল বৃদ্ধির শতকরা চাইছে, তাহলে কিসের শতকরা? ক্ষেত্রফল বৃদ্ধির শতকরা, যা শতকরা চাই সেটা উপরে। অঙ্কে যেহেতু ক্ষেত্রফল বৃদ্ধির শতকরা চাইছে, তাই এই ক্ষেত্রফল বৃদ্ধিটা যাবে উপরে, মানে 12,500 উপরে। আর এইটা বের করতে হয় সবসময় পূর্বের ক্ষেত্রফলের সাপেক্ষে, মানে যে 10,000-এর সাপেক্ষে। আর শতকরার জন্য কত দিয়ে গুণ? 100 দিয়ে গুণ। এই দুইটা শূন্য দিয়ে এই দুটা ক্যান্সেল, এই দুটা দিয়ে এই দুটা ক্যান্সেল, উত্তর হলো 125%। ক্লিয়ার বিষয়টা? 125%। 125%, খুবই সিম্পল, একদমই। মনে করেন যে আমি আবার বলছি, সহজভাবে নিতে হবে। হ্যাঁ, তো ক্ষেত্রফল ইকুয়াল টু পাই আর স্কোয়ার, পাইকে আমরা বাদ দিচ্ছি কেন? লাস্টের লাইনে এসে পাই কেটে যেত, কারণ এটা ধ্রুবক রাশি, তো ওই জিনিসটা কি মূল শতকরা পরিবর্তনে কোনো ভূমিকা রাখে না। আচ্ছা, এবার আপনারা আমার একটা প্রশ্নের উত্তর দিবেন। এই প্রশ্নটাই, এই এদিকে তাকান, এই সেম কোশ্চেনটাই যদি বলতো যে পরিবর্তিত ক্ষেত্রফল মূল ক্ষেত্রফলের শতকরা কত, তাহলে কত উত্তর হতো বলেন তো? যদি এই প্রশ্নটা আসতো এরকম যে পরিবর্তিত ক্ষেত্রফল মূল ক্ষেত্রফলের শতকরা কত, মূল ক্ষেত্রফলের শতকরা কত, তাহলে উত্তর কত হতো বলেন তো? পরিবর্তিত ক্ষেত্রফল মূল ক্ষেত্রফলের শতকরা কত, তাহলে উত্তর কত হতো? আচ্ছা, উত্তর দিচ্ছেন, থ্যাংক ইউ। আচ্ছা, 225%, অ্যাবসলিউটলি রাইট, থ্যাংক ইউ ভেরি মাচ। তার মানে বুঝছেন, যদি বলতো পরিবর্তিত ক্ষেত্রফল মূল ক্ষেত্রফলের শতকরা কত, তার মানে আমাকে তখন ক্ষেত্রফল বের করতে, মানে পরিবর্তিত ক্ষেত্রফলের শতকরা বের করতে বলতো মূল ক্ষেত্রফলের সাপেক্ষে। পরিবর্তিত ক্ষেত্রফল মানে এই 22,500, তাহলে পরিবর্তিত ক্ষেত্রফলের শতকরা মানে এই 22,500 শতকরা বের করতে বলছিল এটার সাপেক্ষে। তখন এইটা যাইতে উপরে, এই 22,500 যাইতে উপরে। কার সাপেক্ষে চাইছে? মূল ক্ষেত্রফল মানে পূর্বের ক্ষেত্রফল, এই 10,000-এর সাপেক্ষে। তাহলে 10,000 আসতো নিচে, শতকরার জন্য 100 দিয়ে গুণ, এই দুইটা শূন্য এই দুইটা শূন্য ক্যান্সেল, এই দুইটা ক্যান্সেল, উত্তর হচ্ছে 225%। কত পার্সেন্ট? 225%। ক্লিয়ার? হ্যাঁ, সবাই উত্তর দিচ্ছেন, থ্যাংক ইউ ভেরি মাচ। ওকে, এবার চলে যাচ্ছি পরবর্তী প্রশ্নে। একটি বৃত্তের ব্যাসার্ধ কত হবে বলেন? আপনারা বলেন, এবার আপনারা বলবেন, আমি তো বুঝাই দিছি, এখন আপনাদের কাছ থেকে উত্তর নেব শুধু। উত্তর দেন, আমি পানির বিরতি দিলাম 20 সেকেন্ড।
আচ্ছা, সবাই বলছেন 19%, 19%। আচ্ছা 19% বলছেন সবাই, দেখি কি অবস্থা। তাহলে কি বলছে, একটি বৃত্তের ব্যাসার্ধ 10% কমানো হলে ক্ষেত্রফল শতকরা কত হ্রাস পাবে? ক্ষেত্রফল শতকরা কতটুকু হ্রাস পাবে, তার মানে ক্ষেত্রফল হ্রাসের শতকরা চাইছে। তাইলে পূর্বে আমরা কি অবস্থা, পূর্বে ব্যাসার্ধ ধরলাম আর ইকুয়াল টু 100, তাহলে এরিয়া এতে এরিয়া, হ্যাঁ এরিয়া কত হবে, পাই আর স্কোয়ার, কিন্তু পাই তো দিব না, পাই ছাড়াই করব, তাহলে শুধু আর স্কোয়ার দিয়ে সলভ করব। তাহলে আর এর মানে 100, 100-র উপর স্কোয়ার মারলে 10,000। এটা হলো আগের ক্ষেত্রফল। এখন আফটার মানে পরিবর্তিত ক্ষেত্রফল। এখন বলেন ব্যাসার্ধ 10% কমাইছেন, তাহলে ব্যাসার্ধ আগে ছিল 100, 100 থেকে 10 বিয়োগ করলে পরিবর্তিত ব্যাসার্ধ আর ড্যাশ 90, তাহলে পরিবর্তিত এরিয়া কত হবে, পাই আর স্কোয়ার। এখন তো আর তো না আর ড্যাশ, তাহলে পাই আর ড্যাশ স্কোয়ার, পাই বাদ দেন, তাহলে শুধু আর ড্যাশ স্কোয়ার, তাহলে 90 স্কোয়ার মারলেন, তাহলে 9 স্কোয়ার 81 আর 2টা 0 স্কোয়ার করলে, তাহলে আগে ক্ষেত্রফল ছিল 10,000, এখন ক্ষেত্রফল 8,100, তাহলে তো ক্ষেত্রফল চেঞ্জ হয়েছে। পরে অঙ্কে বলছে ক্ষেত্রফল শতকরা কত কমবে, তার মানে ক্ষেত্রফল হ্রাসের শতকরা চাইছে, তাহলে কতটুকু হ্রাস পাইছে, এখান থেকে এটা বাদ দেন, বোঝাই যাচ্ছে 1900, কত 1900, তাহলে ক্ষেত্রফল হ্রাস পাইছে 1900, অঙ্কে চাইছে ক্ষেত্রফল হ্রাসের শতকরা, যার শতকরা চাই সেটা উপরে, অঙ্কে চাইছে ক্ষেত্রফল হ্রাসের শতকরা, তাই ক্ষেত্রফল হ্রাসটা উপরে, মানে 1900 উপরে। আর এটা বের করতে হয় সবসময় পূর্বের ক্ষেত্রফলের সাপেক্ষে, মানে যে 10,000 সাপেক্ষে। শতকরার জন্য 100 দিয়ে গুণ, এই দুটা শুনে ক্যান্সেল, এই দুটা ক্যান্সেল, 19%। এ তো মুখে মুখেই বোঝা যায়, 10 স্কোয়ার 100, সরি 100 স্কোয়ার 10,000, 10% কমে গেছে, তাহলে 90 হয়েছে, তাহলে 90 এর স্কোয়ার 8100, তাহলে 1900 কমে গেছে। কি বলছিলাম, এখান থেকে 2 ঘর খালি আগাই দিবেন, আর কিছু করা লাগবে না, এখান থেকে 0.2 ঘর আগাই দিবেন, তাহলে 2 ঘর আগাই দিলে 19.00 মানে 19%। এখান থেকেই তো বোঝা যায় যে উত্তরটা কত, তাই না? 20 হ্রাস ধরে কেন করবেন, এই যে 20 হ্রাস আপনাকে দিলাম ধরেন, নাকি এটা আচ্ছা না, একটি বৃত্তের, আচ্ছা যে প্রশ্নটা আপনি বলছেন দেখেন এদিকে দেখাচ্ছি, এটা দেখেন, এবার কিন্তু একটু খেয়াল করেন, একটু খেয়াল করবেন প্লিজ। একটি বৃত্তের ব্যাস 10% কমানো হলো, এইবার কিন্তু ব্যাসার্ধ বলে না, এবার কি কমাইছে, ব্যাস। এবার তাহলে বলেন তো অঙ্কটা কি একটু চেঞ্জ হবে কিনা, কিছুই চেঞ্জ হবে না, ব্যাস 10% কমালে ব্যাসার্ধ 10%ই কমে, ব্যাস 10% কমানো আর ব্যাসার্ধ কমানো 10% কমানো একই কথা, কোনো চেঞ্জ নাই। খালি আপনাকে একটু ভয় ধরাই দিছে, কি ব্যাসার্ধের জায়গায় ব্যাস, আমি করে দেব, সমস্যা নাই, দেওয়া আছে তো, এখানে তো ব্যাস দেওয়া আছে, কিন্তু ক্ষেত্রফলে তো ব্যাসার্ধ আছে, তাই না ভাইয়া? ব্যাস 10% কমানো আর ব্যাসার্ধ 10% কমানো একই কথা। ব্যাস 20% বাড়ালে ব্যাসার্ধ 20%ই বাড়ে, ব্যাস 30% কমালে ব্যাসার্ধ 30%ই কমে, শতকরায় পরিবর্তন একই, ব্যাসের শতকরা পরিবর্তন যা, ব্যাসার্ধের শতকরা পরিবর্তন সেই। আচ্ছা তাহলে এখন বলেন, এদিকে তাকান, তাহলে আমরা ব্যাস বললেও ব্যাসার্ধ ধরেই অঙ্ক করব, সমস্যা নেই। তাহলে এটা হচ্ছে বিফর, তাহলে ব্যাসার্ধ আর ইজ ইকুয়াল টু কত, 100, তাহলে এরিয়া এ ইকুয়াল টু কত, আর স্কোয়ার, মানে 100 স্কোয়ার মানে 10,000, ঠিক আছে। পরিবর্তিত আফটার, ওকে, তাহলে পরিবর্তিত, তাহলে এখন এখানে ব্যাসার্ধ কত হবে, আর ড্যাশ, আগে ছিল 100, 10% কমছে, তাহলে 100 থেকে 10 বিয়োগ করলে 90, তাহলে এরিয়া এ ড্যাশ কত হবে, 90 স্কোয়ার মানে 8100, তাহলে পরিবর্তন এই যে 10,000 থেকে 8100 বাদ দিলে পরিবর্তন হলো 1900, এই পরিবর্তন কার সাপেক্ষে, আগের ক্ষেত্রফলের সাপেক্ষে, মানে 10,000 এর সাপেক্ষে, শতকরার জন্য 100 দিয়ে গুণ, 19%। আমি আবার বলছি, এখানে ব্যাসার্ধ বলুক আর ব্যাস বলুক অঙ্ক সেম, ঠিক আছে, ব্যাসার্ধ বললেও যা, ব্যাস বললেও তাই। এখন অনেকে আমাকে জিজ্ঞাসা করে, এটা কেমন কথা যে ব্যাসার্ধ, এখানে বলছে ব্যাস 10% কমছে, তাহলে ব্যাসার্ধ কিভাবে 10% কমলো, ওকে ফাইন, আমি করে দিচ্ছি।
ব্যাস ধরেই করে দিব, ব্যাস ধরেই করে দিব। অঙ্ক তো বুঝছেন, মাথায় রাখবেন, ব্যাসের কথা বলুক আর ব্যাসার্ধের কথা বলুক, এই টাইপের কোশ্চেন সেম। আচ্ছা আমি ধরে নিচ্ছি, এদিকে তাকান, আমি ধরে নিচ্ছি ব্যাস 200, ধরে নিচ্ছি যে ব্যাস 200, ব্যাস 200। এখন অনেকে বলবেন ভাই ব্যাস কেন 200 ধরলেন? আরে ভাই ব্যাস 200 ধরলাম যাতে ব্যাসার্ধ 100 হয়, এই জন্য। কারণ আমরা আগের অঙ্কগুলোতে ব্যাসার্ধ 100 ধরে নিছিলাম, এবার বলছে ব্যাস পরিবর্তন হয়েছে, তাহলে আমাকে ব্যাস ধরতে হবে। আগের অঙ্কগুলোতে ব্যাসার্ধ চেঞ্জ হয়েছিল, তাই আগে ব্যাসার্ধ 100 ধরতাম। এখন আমরা ব্যাস পরিবর্তন বলছে, ব্যাসকে আমরা 200 ধরলাম। কেন 200 ধরলাম 100 না ধরে? কারণ ব্যাসার্ধ মানে হলো ব্যাসের অর্ধেক, তাহলে ব্যাস যদি 200 হয় তাহলে 200 অর্ধেক 100, এই ব্যাসার্ধ যাতে 100 হয় তাই ব্যাসকে 200 ধরছিলাম, বুঝছেন? এইবার এরিয়া কি? এরিয়া মানে আর স্কোয়ার। ব্যাস 200 ঠিক আছে, কিন্তু ব্যাসার্ধ কত? 100, তার মানে 100 স্কোয়ার। ওকে, এটা হলো পূর্বে। এবার আফটার, এবার বলেন, এদিকে তাকাবেন প্লিজ, এইবার বলেন এই পরিবর্তিত এখানে ব্যাস কত হবে? ব্যাস 10% কমছে, তাহলে ব্যাস আগে ছিল 200, 200 10% মানে 20। এদিকে তাকান, 200 10% মানে 20, তাহলে আগে ছিল ব্যাস 200, সেখান থেকে 20 কমে যাবে, তাহলে পরিবর্তিত ব্যাস হবে 180। এখন ব্যাসার্ধ মানে ব্যাসের অর্ধেক, তাহলে এখানে ব্যাসার্ধ কত হবে? এই 180 অর্ধেক, 180/2, তবে 90। তাহলে কি বুঝলেন? ব্যাসার্ধ আগে ছিল 100, এই যে 10% কমে 100 - 10 90। তাহলে আমার কথা হলো ব্যাস ধরে করার দরকার কি? ব্যাস ধরে করেও তো আমার ক্ষেত্রফল তো ব্যাসার্ধ, তার মানে ব্যাস ধরে করেও তোমার ব্যাসার্ধেই আসতে হবে। তো দেখেন ওই ব্যাসার্ধ লাস্টে কিন্তু এই যে 100 থেকে 90 হয়েছে, মানে 10। কথা কি বুঝছেন? তার মানে আমি আবার বলছি, যদি বলে যে কোন একটা বৃত্তের ব্যাস এত % বৃদ্ধি পেল, এর মানে ব্যাসার্ধ অত % বৃদ্ধি পাইছে, একই, আলাদা না। ক্লিয়ার হয়েছে কিনা বলেন তো? যারা লাইনে আছেন প্লিজ বলবেন। মানে এখানে ব্যাস বলুক আর ব্যাসার্ধ বলুক, আপনি ব্যাসার্ধ ধরেই অঙ্ক সলভ করবেন। কেন? কারণ ব্যাস 10% চেঞ্জ হওয়া মানে ব্যাসার্ধ ঠিক 10%ই চেঞ্জ হওয়া। ব্যাস 40% চেঞ্জ হওয়া মানে ব্যাসার্ধ 40%ই চেঞ্জ হওয়া, আলাদা কিছু না। ওকে জি, ব্যাস বলুক আর ব্যাসার্ধ বলুক। এই যে দেখেন, এটা হচ্ছে 44তম বিসিএস প্রিলিমিনারি কোশ্চেন, 44 বা 43 এর প্রিলিমিনারি প্রশ্ন। বলছে একটি বৃত্তের ব্যাস শতকরা 20% বৃদ্ধি পেল। ভাইয়া ব্যাস বৃদ্ধি পেয়েছে 20%, এর মানে ব্যাসার্ধ 20% বৃদ্ধি পাইছে, অন্য কিছু না। আচ্ছা ব্যাস যদি 100 ধরেন সমস্যা নাই, ব্যাস 100 ধরলে হবে তো। এই যে আমি করে দিচ্ছি, এই যে ধরেন ব্যাস 100, খেয়াল করেন ব্যাস 100 ধরবেন, তাই তো? তাও হবে, আপনি কিভাবে আগাবেন কোনো সমস্যা নেই। ব্যাস 100, ব্যাস 100 হলে ব্যাসার্ধ কত? ব্যাসার্ধ হলো 100/2 50, তাহলে ব্যাসার্ধ আর ইজ ইকুয়াল টু 50। তাহলে এরিয়া কত? এরিয়া হচ্ছে আর স্কোয়ার, আর স্কোয়ার মানে 50 স্কোয়ার, 5 স্কোয়ার 25 আর 2টা 0 2500। ওকে, এবার পরিবর্তিত ব্যাস কত হবে বলেন? আপনারাই বলুন, পরিবর্তিত ব্যাস কত হবে? 10% কমছে, তাহলে আগে ব্যাস 100 ছিল, পরিবর্তিত ব্যাস হচ্ছে 100 10% কত? 110% কত? 110% হলো 10, তাহলে 100 - 10, তাহলে পরিবর্তিত ব্যাস 90। তাহলে ব্যাসার্ধ কত? ব্যাসার্ধ মানে হলো ব্যাসের অর্ধেক, তাহলে 90 অর্ধেক 45, তাহলে ব্যাসার্ধ হলো 45, তার মানে 8-45। এইবার পরিবর্তিত এরিয়া মানে 8 স্কোয়ার, তাহলে 45 এর স্কোয়ার, তাহলে 45 এর স্কোয়ার, লাস্টে 5 থাকলে হয় 25, আর 4 এর পরে ডিজিট 5, 4 5 20, তাহলে 20 25। তার মানে এরিয়া আগে ছিল 2500, এখন হলো 2025। তাহলে পরিবর্তন কত? 2500 থেকে 2025 বাদ দিলে বোঝা যায় 475। দেখেন এটা থেকে এটা বিয়োগ করেন, 475, তাহলে পরিবর্তিত এরিয়া হচ্ছে 475। অঙ্কে চাইছে এরিয়া শতকরা কতটুকু হ্রাস পাবে, তাহলে এরিয়া হ্রাস পেয়েছে 475, তাহলে উপরে এরিয়া কতটুকু হ্রাস পাবে তার শতকরা চাইছে, তাহলে এরিয়া হ্রাসের শতকরা 475 উপরে, কার সাপেক্ষে? পূর্বের এরিয়া 2500 সাপেক্ষে, তাহলে 2500 নিচে, শতকরার জন্য 100 দিয়ে গুণ। এই দুটো শুনে ক্যান্সেল, এবার 25 দিয়ে কাটেন, আচ্ছা 5 দিয়ে কাটেন, 5 5 25, 5 9 45 থাকলো 2, 5 5 25, 5 19 95, এই যে 19%, এই যে 19%। এই যে এখন ব্যাস 100 ধরলে কি এই যে ক্যালকুলেশনে জটিলতা সৃষ্টি হচ্ছে না? এই যে সব সংখ্যা আসতেছে কেন? কারণ ব্যাসার্ধ যে 50 হয়ে যাচ্ছে।
এই জন্য ব্যাসকে 200 ধরছিলাম যাতে ব্যাসার্ধ 100 আসে। 100 ধরলে সুবিধা হচ্ছে না ক্যালকুলেশনে। এবার কি বুঝছেন বিষয়টা কি ক্লিয়ার হয়েছে? যাই ধরেন সমস্যা নাই। নেক্সট, এবার বৃত্তের ব্যাস শতকরা 20% বৃদ্ধি। ব্যাস বৃদ্ধি 20% মানে ব্যাসার্ধ বৃদ্ধি 20%। 19% কেমনে? 19% কেমনে বোঝেননি? এই দুইটা শূন্য দিয়ে দুইটা শূন্য ক্যান্সেল। এবার 5 দিয়ে কাটেন, 5 5 এ 25, 5 5 এ 25, আর 5 দিয়ে কাটলে 5 9 45, 45 এর পরে থাকলে 2, 2 এর পরে 5 25, 5 5 এ 25, তার মানে এটা 95। 5 দিয়ে 95 কে 5 19 এ 95, এই যে 19। 19 কিভাবে? আচ্ছা, একটি বৃত্তের ব্যাস শতকরা 20% বৃদ্ধি। আরে ভাই, ব্যাস বৃদ্ধি মানেই ব্যাসার্ধ বৃদ্ধি। তাহলে আপনি এটা বিফোর কত ধরবেন? একবারে এখন থেকে ব্যাসটা ধরবেন না, ধরবেন ব্যাসার্ধ আর ইজ ইকুয়াল টু 100। তাহলে এরিয়া এ ইজ ইকুয়াল টু আর স্কোয়ার, 100 স্কোয়ার মানে 10,000 ব্যাস। এবার আফটার মানে পরিবর্তনের পরে বলেন ব্যাস 20% বৃদ্ধি মানে ব্যাসার্ধ 20% বৃদ্ধি। তাহলে ব্যাসার্ধ আগে ছিল 100, এখন ব্যাসার্ধ পরিবর্তিত ব্যাসার্ধ আর ড্যাশ 100 সাথে 20 যোগ করলে 120। তাহলে পরিবর্তিত এরিয়া 120 এর স্কোয়ার, এরিয়া মানে আর স্কোয়ার, এখানে আর ড্যাশ স্কোয়ার, তাহলে 120 এর স্কোয়ার। কথা কি বুঝতেছেন? 12 স্কোয়ার 144, দুইটা শূন্য এইটা। তাহলে ক্ষেত্রফল আগে এখন পরিবর্তিত হয়ে 14,400 হয়েছে, আগে ছিল 10,000। তাহলে ক্ষেত্রফল বাড়ছে কতটুকু? এই 14,400 থেকে 10,000 বাদ দিলে, বাদ দেন, অঙ্কিত চাইছে ক্ষেত্রফল শতকরা কতটুকু বৃদ্ধি পাবে, তার মানে ক্ষেত্রফল বৃদ্ধির শতকরা চাইছে। তাহলে ক্ষেত্রফল কতটুকু বাড়ছে আগে তো সেটা বের করতে হবে। তাহলে 14,400 থেকে 10,000 বাদ দেন, 4,400, তার মানে ক্ষেত্রফল বৃদ্ধি 4,400। অঙ্কে চাইছে ক্ষেত্রফল বৃদ্ধির শতকরা, যার শতকরা চাইবে সেটাই উপরে। যেহেতু ক্ষেত্রফল বৃদ্ধির শতকরা চাইছে তাই ক্ষেত্রফল বৃদ্ধিটা উপরে, মানে 4,400টা উপরে। আর এটা কার সাপেক্ষে? পূর্বের ক্ষেত্রফল 10,000 এর সাপেক্ষে, তাহলে 10,000 নিচে, আর শতকরার জন্য 100 দিয়ে গুণ। এই দুটা ক্যান্সেল, এই দুটা ক্যান্সেল, 44%। বোঝা গেছে বিষয়টা? এবার কি ক্লিয়ার হয়েছে না? এবার রিভার্স অঙ্ক। এতক্ষণ ব্যাসার্ধ পরিবর্তন করছিলাম, অঙ্কে চাইছে ক্ষেত্রফল শতকরা কতটুকু চেঞ্জ হয়েছে। আর এবার বের করতেছি ক্ষেত্রফল শতকরা 44% বাড়াতে হলে ব্যাসার্ধ শতকরা কত বাড়াতে হবে। রিভার্স অঙ্ক, রিভার্স অঙ্ক। তাহলে আমরা এখন কি ধরবো? পূর্বে দেখেন এই যে 44% বৃদ্ধি পাইছে, এটা কি বৃদ্ধি পাইছে? ব্যাসার্ধ না ক্ষেত্রফল? ক্ষেত্রফল। তাই আমরা পূর্বের ক্ষেত্রফল ধরবো 100। এবার ব্যাসার্ধ 100 ধরবো না, এবার ক্ষেত্রফলই 100 ধরতে হবে, কারণ ক্ষেত্রফল 44% চেঞ্জ হয়েছে। তাহলে ক্ষেত্রফল 100। এদিকে তাকান, অঙ্কে বলছে ব্যাসার্ধ শতকরা কত বাড়বে। তাহলে ব্যাসার্ধ শতকরা বাড়বে, এটা যদি বের করতে হয় তাহলে তো আমাকে বের করতে হবে আগে ব্যাসার্ধ কত ছিল, পরে ব্যাসার্ধ কত ছিল। তাই আমরা এই ক্ষেত্রফল থেকে এখন এখানে ব্যাসার্ধ বের করব। এখন এই এরিয়ার সূত্র কি? এরিয়া মানে পাই আর স্কোয়ার, কিন্তু আমরা পাইটাকে রাখবো না, তাই এরিয়ার পরিবর্তে খালি আর স্কোয়ার দিব। আর স্কোয়ার, এরিয়া মানে আর স্কোয়ার, পাই বাদ দিয়ে এই পাশে 100। আমার কথা কি বোঝা যাচ্ছে? এখান থেকে আমরা আর এর মান বের করব। তাহলে এই 100 এই পাশে রুট হবে, রুট 100, তার মানে আর এর মান 10। এইটুকু বুঝছেন কিনা বলেন তো? এইটুকু বুঝছেন কিনা বলেন প্লিজ, কাইন্ডলি বলবেন। এখানে বলছে যে ক্ষেত্রফল শতকরা 44% বাড়াচ্ছি, তার মানে ক্ষেত্রফল আগে ছিল 100। তাহলে এই আগের ক্ষেত্রফল থেকে আমাকে আগে ব্যাসার্ধ কত ছিল সেটা বের করতে হবে। ক্ষেত্রফল ছিল 100, তাই ক্ষেত্রফল মানে কি? পাই আর স্কোয়ার। কিন্তু আমি কি বলছি? এই পাই আর স্কোয়ারের এই পাইটা বাদ দিয়ে আমরা ক্যালকুলেশন করব। ওকে, এটা হচ্ছে পূর্বের। এবার আফটার মানে পরিবর্তনের পরে আমাকে বলেন পূর্বে এরিয়া ছিল 100, তাহলে এখন এরিয়া কত বলেন? এখন এরিয়া কত? 44% এরিয়া বাড়াইছেন, তাহলে আগে 100 সাথে 44 যোগ হলে এখন এরিয়া 144, রাইট? তাহলে এই এরিয়া মানে কি? এরিয়া মানে কি? এখন তো আমার ব্যাসার্ধ বের করতে হবে, কারণ অঙ্কে চাইছে ব্যাসার্ধ শতকরা কত চেঞ্জ হবে। তাহলে ব্যাসার্ধ কতটুকু পরিবর্তন হবে এটা বের করতে হলে তো আমাকে আগে এখানে ব্যাসার্ধ কত আছে সেটা, এখন ব্যাসার্ধ কত সেটা বের করতে হবে না? তাহলে এরিয়ার পরিবর্তে আমি কি লিখতে পারি? আর ড্যাশ স্কোয়ার। কারণ এরিয়া মানে কি? আমরা এরিয়ার সূত্র কি লিখছিলাম? এরিয়া মানে কি? পাই আর স্কোয়ার।
তো এই পাই বাদ দিয়ে আমরা শুধু আর স্কোয়ার লিখতে পারি না? তাহলে এরিয়ার পরিবর্তে কি শুধু আর স্কোয়ার লেখা যায় না? তাহলে আর ড্যাশ স্কোয়ার। আর ড্যাশ কেন দিচ্ছি? কারণ আগের ব্যাসার্ধ আর এই ব্যাসার্ধ তো সমান না, আলাদা, ডিফারেন্ট। তাহলে আর ড্যাশ কত? এই স্কোয়ার এই পাশে রুট হবে, তাহলে আর ড্যাশ ইজ ইকুয়াল টু 12। তার মানে আগে ব্যাসার্ধ ছিল 10, এখন ব্যাসার্ধ 12। তাহলে বলেন ব্যাসার্ধ কতটুকু বাড়ছে? 12 মাইনাস 10, তাহলে ব্যাসার্ধ বৃদ্ধি। ব্যাসার্ধ বৃদ্ধি 12 মাইনাস 10 ইজ ইকুয়াল টু 2। কিন্তু অঙ্কে চাইছে ব্যাসার্ধ বৃদ্ধির শতকরা, মানে ব্যাসার্ধ শতকরা কতটুকু বাড়বে। ব্যাসার্ধ বৃদ্ধির শতকরা, তাহলে কিসের শতকরা? ব্যাসার্ধ। দেখেন অঙ্কে বলছে ব্যাসার্ধ শতকরা কতটুকু বাড়াতে হবে, তাহলে ব্যাসার্ধ বৃদ্ধির শতকরা চাইছে। তাহলে যার শতকরা চাই সেটা উপরে, যেহেতু অঙ্কে ব্যাসার্ধ বৃদ্ধির শতকরা চাইছে তাই উপরে যাবে, ব্যাসার্ধ বৃদ্ধিটা উপরে যাবে। কারণ অঙ্কে ব্যাসার্ধ বৃদ্ধির শতকরা চাইছে, তাহলে ব্যাসার্ধ বৃদ্ধিটা উপরে। ব্যাসার্ধ বৃদ্ধি মানে যে 2, ব্যাসার্ধ কতটুকু বৃদ্ধি পাইছে? 2 না? তাহলে 2 যাবে উপরে। আর এই বৃদ্ধি সবসময় পূর্বের সাপেক্ষে। পূর্বের সাপেক্ষে মানে পূর্বের এই 100 না, এখানে এদিকে তাকান, এখানে ভুল করে ফেলবে অনেকে, 100 দিয়ে ভাগ করে দিবে। এখানে চাইছে ব্যাসার্ধ বৃদ্ধির শতকরা, তাহলে ব্যাসার্ধ বৃদ্ধির শতকরা বের করতে হবে পূর্বের ব্যাসার্ধের সাপেক্ষে। এটা আমরা কিসের শতকরা বের করতেছি? ব্যাসার্ধ বৃদ্ধির শতকরা। তো ব্যাসার্ধ বৃদ্ধির শতকরা বের করতে হবে কি পূর্বের ক্ষেত্রফলের সাপেক্ষে? না, ব্যাসার্ধ বৃদ্ধির শতকরা পূর্বের ব্যাসার্ধের সাপেক্ষে, ক্ষেত্রফল বৃদ্ধির শতকরা পূর্বের ক্ষেত্রফলের সাপেক্ষে। এর আগের অঙ্কগুলো বলছিল ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি পাবে, তাই পূর্বের ক্ষেত্রফলের সাপেক্ষে বের করছিলাম। আর এবার চাইছে ব্যাসার্ধ কতটুকু বৃদ্ধি পাবে, তাহলে এই পূর্বের ব্যাসার্ধ 10-এর সাপেক্ষে বের করতে হবে। বুঝতে হবে কিন্তু কার সাপেক্ষে। হ্যাঁ, 100 দিয়ে ভাগ করে দিয়ে কিন্তু বিপদ, কারণ 100 কেটে 2% হবে। চাইছে ব্যাসার্ধ শতকরা কতটুকু বৃদ্ধি পাবে, তার মানে আমাদের ব্যাসার্ধ বৃদ্ধির শতকরা বের করতে হবে। তাহলে যার শতকরা সেটা উপরে, তাহলে ব্যাসার্ধ বৃদ্ধির শতকরা বের করতেছি, তাই ব্যাসার্ধ বৃদ্ধি উপরে। আর এই ব্যাসার্ধ বৃদ্ধির শতকরা বের করতে হবে পূর্বের ব্যাসার্ধের সাপেক্ষে। তা পূর্বের ব্যাসার্ধ তো 10, তাই 10 দিয়ে ভাগ, শতকরার জন্য 100 দিয়ে গুণ, 10 দুগুণে 20%। এখানে 100 দিয়ে ভাগ করলে কিন্তু বিপদ, শেষ। হান্নান ভাই আপনি কি বুঝছেন? 2% যারা বলছিলেন তাদের, আব্দুল্লাহ আলম হৃদয় ভাই আপনি কি বুঝতে পারছেন? আপনি বোঝেন যে কোনো কিছুর পরিবর্তন যার শতকরা বের করবেন সেটা উপরে, তাহলে এখানে ব্যাসার্ধ কতটুকু বৃদ্ধি পাইছে সেই ব্যাসার্ধ বৃদ্ধির শতকরা বের করতেছি, তাহলে উপরে ব্যাসার্ধ বৃদ্ধি। আর এটা বের করতে হবে পূর্বের ব্যাসার্ধের সাপেক্ষে, কারণ আমরা ব্যাসার্ধ বৃদ্ধির শতকরা বের করতেছি, তাহলে তোমাকে পূর্বের ব্যাসার্ধের সাপেক্ষে বের করতে হবে। যদি ক্ষেত্রফল বৃদ্ধির শতকরা বের করতাম তাহলে পূর্বের ক্ষেত্রফলের সাপেক্ষে বের করতাম। ঠিক আছে, আশা করি বুঝছেন। এখন এখানে হ্যাঁ ঠিক আছে, নেক্সট নেক্সট। এবার এটা কত হবে বলেন? এবার এটা কত হবে? এই সিরাজুল ইসলাম ভাইয়া কোথা থেকে আসলেন হঠাৎ করে? একটি বৃত্তের ক্ষেত্রফল শতকরা 19% কমাতে হবে। অঙ্কে বলছে এর ব্যাস শতকরা, শোনেন, ব্যাস, এর ব্যাস শতকরা কত কমাতে হবে ভাইয়া? ব্যাস শতকরা যত কমাতে হবে ব্যাসার্ধ শতকরা তত কমাতে হবে। একটু আগে কিন্তু বললাম যে ব্যাসের শতকরা পরিবর্তন আর ব্যাসার্ধের শতকরা পরিবর্তন সেম। তার মানে আমরা এখানে ব্যাসার্ধের শতকরা পরিবর্তন বের করে বলবো হ্যাঁ ব্যাস এত পরিবর্তন করতে হবে, কারণ ব্যাসার্ধের শতকরা পরিবর্তন এবং ব্যাসের শতকরা পরিবর্তন সেম। তাহলে যেহেতু বলছে বৃত্তের ক্ষেত্রফল শতকরা 19% কমাতে হলে, তাহলে আমরা পূর্বের, যেহেতু ক্ষেত্রফল শতকরা 19% কমাইছে, তাহলে আমরা পূর্বের ক্ষেত্রফলকে 100 ধরবো। পূর্বের এরিয়া, এরিয়া মানে এ 100, এরিয়া মানে কি? আবার এরিয়া মানে আর স্কোয়ার, তাই এই এর পরিবর্তে লিখতেছে আর স্কোয়ার 100। তাহলে আর ইজ ইকুয়াল টু রুট 100, তাহলে আর ইজ ইকুয়াল টু 10। বোঝা গেছে? এবার আফটার এরিয়া 19% কমাইছে, তাহলে এরিয়া আগে 100 ছিল, 100 থেকে 19 বাদ দিলে পরিবর্তিত এরিয়া 81। এরিয়া মানে কি? ব্যাসার্ধ স্কোয়ার। তা পরিবর্তিত, আগে ব্যাসার্ধ আর ধরছি, তাহলে পরিবর্তিত ব্যাসার্ধ তো আর ড্যাশ,
তাই এরিয়ার পরিবর্তে লিখবো r ড্যাশ স্কোয়ার ইজ ইকুয়াল টু 81। তাহলে r ড্যাশ ইকুয়াল টু রুট 81, রুট 81 মানে r ড্যাশ ইজ ইকুয়াল টু 9। তার মানে পরিবর্তিত ব্যাসার্ধ 9, আগে ছিল ব্যাসার্ধ 10। অঙ্কে চাইছে ব্যাসার্ধ শতকরা কতটুকু হ্রাস পাবে। তাহলে ব্যাসার্ধ কতটুকু হ্রাস পাইছে, আগে 10 এখন 9, তাহলে ব্যাসার্ধ হ্রাস কত, এই 10 থেকে 9 বাদ দেন, 10 মাইনাস 9 ইজ ইকুয়াল টু 1। তাহলে ব্যাসার্ধ 1 হ্রাস পাইছে। অঙ্কে বলছে ব্যাসার্ধ শতকরা কত হ্রাস পাবে, তার মানে এখানে আমাদের নির্ণয় করতে বলছে ব্যাসার্ধ হ্রাসের শতকরা, ব্যাসার্ধ হ্রাসের শতকরা। তাহলে আমাদের যার শতকরা বের করতে বলে সেটা উপরে, তাহলে ব্যাসার্ধ হ্রাসের শতকরা চাইছে, তাহলে ব্যাসার্ধ হ্রাস উপরে, ব্যাসার্ধ হ্রাস মানে এই যে 1, এটা উপরে। এটা বের করতে হবে পূর্বের ব্যাসার্ধের সাপেক্ষে, পূর্বের ব্যাসার্ধ 10, 10 নিচে, শতকরার জন্য 100 দিয়ে গুণ, এই শূন্য শূন্য ক্যান্সেল, 1 আর 10 গুণ হয়ে 10%। বলেন তো এক নিয়মে আমরা সব অঙ্ক করে ফেললাম না, সেই কালকে থেকে শুরু করছি, সেই কাপড় বেচা তেল বেচার অঙ্ক থেকে শুরু করে এই পর্যন্ত। তাহলে আমার প্রশ্ন হচ্ছে শর্টকাট আমরা কেন পড়বো ভাই, বুঝে বুঝে পড়বো, ঠিক আছে। ওকে, 130 পরে 131। এইবার সবাই একটু মনোযোগ দিয়ে, এখানে কিন্তু অনেকে ধরা খেয়ে যাবে। হ্যাঁ, একটু জানেন, একটি বৃত্তের পরিধি 20% বৃদ্ধি করা হলে এর ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি পাবে। একটি বৃত্তের পরিধি 20% বৃদ্ধি করা হলে এর ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি পাবে। ভাইয়া এবার কিন্তু বলে নাই যে ব্যাস বৃদ্ধি বা ব্যাসার্ধ বৃদ্ধি, এবার বলছে পরিধি বৃদ্ধি, পরিধি বৃদ্ধির কথা বলছে, এবার বলছে পরিধি বৃদ্ধির কথা, পরিধি। পরিধির সূত্র কি ভাইয়া, পরিধির সূত্র কি, মনোযোগ দেন, পরিধি ইজ ইকুয়াল টু টুয়াইস পাই আর, পরিধি টুয়াইস পাই আর। তাইলে এই যে 2 এটা ধ্রুবক, এই যে পাই এটা ধ্রুবক, তাহলে এগুলো বাদ দিয়েই ক্যালকুলেশন করা যাবে, ব্যাস। তার মানে পরিধিকে ব্যাসার্ধ ধরে অঙ্ক সলভ করা যাবে। তার মানে হলো যদি পরিধি পরিবর্তনের কথা বলে, পরিধি যত পার্সেন্ট পরিবর্তন হবে ব্যাসার্ধ ঠিক তত পার্সেন্টই পরিবর্তন হবে, কারণ এইগুলা ধ্রুবক, এইগুলার উপর কোনো ইফেক্ট নাই। তার মানে পরিধির সাথে সরাসরি ব্যাসার্ধের সম্পর্ক সমানুপাতিক। তার মানে ব্যাসার্ধ যত কয় পার্সেন্ট চেঞ্জ হবে পরিধি তত কয় পার্সেন্ট চেঞ্জ হবে, বা পরিধি যত কয় পার্সেন্ট চেঞ্জ হবে ব্যাসার্ধ তত কয় পার্সেন্ট চেঞ্জ হবে। অঙ্কের কোনো সমস্যা নেই, একই অঙ্ক। পরিধি 20% বৃদ্ধি পাইছে মানে ব্যাসার্ধ 20% বৃদ্ধি পাইছে। আমি আবার বলছি, পরিধির সূত্র কি, এই জায়গায় ক্লিয়ার করি আগে। পরিধি মানে কি 2 পাই আর না। তা আমি কি বলছি, শতকরা পরিবর্তনে ধ্রুবক, সূত্রে যে ধ্রুবক থাকে না, সূত্রে যেমন বৃত্তের ক্ষেত্রফলে পাই আর স্কোয়ার ছিল, ওখানে ধ্রুবক হচ্ছে পাই, শতকরা পরিবর্তনে ধ্রুবক রাশির কোনো ইফেক্ট নাই। তাহলে এখানে এই পরিধির সূত্রে ধ্রুবক কি, পাই ধ্রুবক, এই 2 ধ্রুবক, এগুলোর কোনো ইফেক্ট নাই। শতকরা পরিবর্তনে ধ্রুবক সংখ্যার কোনো ইফেক্ট নাই। তো এখানে তো শতকরার কথা বলছে, পরিধি 20% বৃদ্ধি পেল, তার মানে আমাদের এই যে 2 পাই এগুলোর কোনো ইফেক্ট নাই। তার মানে আমাকে সরাসরি পরিধির সাথে ব্যাসার্ধের সম্পর্ক সমানুপাতিক, সরাসরি। তার মানে এই পাশে পরিধি, এই পাশে ব্যাসার্ধ, তাহলে এই পরিধি যত কয় পার্সেন্ট চেঞ্জ হবে ব্যাসার্ধ ঠিক তত কয় পার্সেন্ট চেঞ্জ হবে। কথা কি বুঝতে পারছেন? পরিধি যত কয় পার্সেন্ট পরিবর্তন হবে ব্যাসার্ধ ঠিক, যেমন ব্যাস 20% বাড়লে বলছিলাম না ব্যাসার্ধ 20% বাড়ে, তেমনই পরিধি যদি 20% বাড়ে ব্যাসার্ধ 20%ই বাড়বে। কথা কি বুঝাইতে পারছি? তাহলে এখানে যে বলছে না যে পরিধি 20% বৃদ্ধি মানে ব্যাসার্ধই 20% বৃদ্ধি, সরাসরি বলছে না ব্যাসার্ধ 20% বৃদ্ধি, বুঝে নিতে হবে। তাহলে বিফর লিখে নিবেন যে পরিধি 20% বৃদ্ধি পেলে পরিধির পরিবর্তন ইজ ইকুয়াল টু ব্যাসার্ধের পরিবর্তন, এটা লিখে নিবেন যে পরিধির পরিবর্তন, পরিধির পরিবর্তন, পরিধির শতকরা পরিবর্তন, শতকরা পরিবর্তন ব্যাসার্ধের শতকরা পরিবর্তনের সমান, এই কথাটা লিখে নেবেন তাহলে আপনার সুবিধা হবে। হ্যাঁ, পরিবর্তনের সমান। ওকে ওকে, তাহলে তার মানে পরিধি 20% বাড়ছে, এর মানে ব্যাসার্ধ 20% বাড়ছে। ক্লিয়ার? তাহলে ওকে ফাইন, তাহলে আমি ব্যাসার্ধ, আমি আর পরিধিতে যাবই না, পরিধি মানেই ব্যাসার্ধ ধরে নিচ্ছি। তাহলে ব্যাসার্ধ পূর্বে ছিল 100, তাহলে এরিয়া কত ছিল, এরিয়া মানে আর স্কোয়ার, তাহলে এরিয়া ইকুয়াল টু আর মানে 100 স্কোয়ার, 100 স্কোয়ার মানে 10,000।
ওকে, এটা হচ্ছে পূর্বের। তাহলে পরের কি অবস্থা? তাহলে কি বলছি, পরিধির পরিবর্তন মানে ব্যাসার্ধের পরিবর্তন। তাহলে পরিধি 20% চেঞ্জ করছে মানে ব্যাসার্ধ 20% চেঞ্জ হবে। তাহলে ব্যাসার্ধ আগে ছিল 100, এখন ব্যাসার্ধ হবে আর ড্যাশ ইজ ইকুয়াল টু 100 এর সাথে এই 20 যোগ হবে, 20% বৃদ্ধি, তার মানে 120। তাহলে এখন এরিয়া কত? এরিয়া মানে আর স্কোয়ার, পাই আর স্কোয়ার, পাই বাদ দিয়ে করতেছি। তাহলে এখানে আর ড্যাশ স্কোয়ার, এখানে তো এরিয়া ব্যাসার্ধ আর ড্যাশ, তাহলে আর ড্যাশ স্কোয়ার, আর ড্যাশের মানে 120, তাহলে 120 এর স্কোয়ার, 12 স্কোয়ার 144 আর 2টা শূন্য। তাহলে এরিয়া আগে ছিল 10,000, এখন 14,400। তাহলে চেঞ্জ কত, পরিবর্তন কত? 4,400। তাহলে লিখবেন ক্ষেত্রফলের পরিবর্তন 4,400। এই যে এটা থেকে এটা বিয়োগ করেন। অঙ্কে কি চাইছে? ক্ষেত্রফল শতকরা কতটুকু বৃদ্ধি পাবে, মানে ক্ষেত্রফল বৃদ্ধির শতকরা চাইছে, ক্ষেত্রফল বৃদ্ধির শতকরা চাইছে, যার শতকরা চাই সেটা উপরে। অঙ্কে যেহেতু ক্ষেত্রফল বৃদ্ধির শতকরা চাইছে, তাই ক্ষেত্রফলের বৃদ্ধিটা উপরে বুঝতে হবে। ক্ষেত্রফল বৃদ্ধির শতকরা চাইছে, যার শতকরা চাইবে সেটা উপরে। এতবার বলছে, এটা মুখস্থ হয়ে যাওয়ার কথা। তাহলে ক্ষেত্রফল বৃদ্ধির শতকরা চাইছে, সুতরাং ক্ষেত্রফল বৃদ্ধিটা উপরে। তা ক্ষেত্রফল বৃদ্ধি কতটুক? এটা থেকে এটা বাদ দিলে 4,400, তাহলে ক্ষেত্রফল বৃদ্ধি 4,400 উপরে। আর এই ক্ষেত্রফল বৃদ্ধির শতকরা এগুলো বের করতে হয় পূর্বের ক্ষেত্রফলের সাপেক্ষে। পূর্বের ক্ষেত্রফল 10,000, আর শতকরার জন্য 100 দিয়ে গুণ। এই দুটা শূন্য, এই দুটা শূন্য ক্যান্সেল, এই দুটা ক্যান্সেল, তাহলে উত্তর হচ্ছে 44%। ক্লিয়ার কিনা বলেন? উত্তর 44%। তাহলে একটা জিনিস আপনারা একটু নোট করে এই অঙ্কগুলোর শুধু একটু লিখে রাখবেন প্লিজ, যে ব্যাসের শতকরা পরিবর্তন ব্যাসার্ধের শতকরা পরিবর্তনের সমান। আর একটা জিনিস লিখবেন, পরিধির শতকরা পরিবর্তন ব্যাসার্ধের শতকরা পরিবর্তনের সমান। তার মানে যদি বলে যে ব্যাস শতকরা এত বৃদ্ধি পেল বা এত হ্রাস পেল, আপনি ধরে নেবেন ব্যাসার্ধ। যদি বলে পরিধি শতকরা এত বৃদ্ধি বা হ্রাস পেল, আপনি ধরে নেবেন সেটা ব্যাসার্ধ। ক্লিয়ার? ওকে, নেক্সট। এইবার আসছে ত্রিভুজ। ত্রিভুজ সবই, বৃত্ত পড়লাম, বর্গ পড়লাম, আয়ত পড়লাম, তাইলে আমাদের ত্রিভুজ বাদ থাকবে কেন? তাই না? দেখেন কি বলছে, বলছে যদি একটি ত্রিভুজের উচ্চতা 30% বাড়ানো হয় এবং ভূমি 20% হ্রাস করা হয়, তবে এর ক্ষেত্রফল কি পরিবর্তন ঘটবে? এবার ত্রিভুজ ক্ষেত্রফলের পরিবর্তন, দেখেন ক্ষেত্রফল কি পরিবর্তন ঘটবে, মানে ক্ষেত্রফল শতকরা কি পরিবর্তন ঘটবে। ক্ষেত্রফলের শতকরা পরিবর্তন চাইছে, অপশন থাকবে আপনার, টেনশন করেন না। এখানে আমার বলা উচিত ছিল যে ক্ষেত্রফলের শতকরা পরিবর্তন কত হবে, অপশনে পার্সেন্টেজ দেওয়া থাকবে। তার মানে আপনাকে বুঝতে হবে ক্ষেত্রফলের শতকরা পরিবর্তন বের করতে হবে। ক্লিয়ার? তাহলে এখন ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র কি? ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র তো ভাই হাফ গুণ ভূমি গুণ উচ্চতা। তাইলে এখানে বিফোর মানে পরিবর্তনের পূর্বে, দেখেন বলেই দিছে যে উচ্চতা 30% বাড়ানো হলো এবং ভূমি 20% হ্রাস করা হলো। এখন এরিয়া, ত্রিভুজের এরিয়া কি বলেন তো? হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। একটু তাকাবেন, কোন সূত্রে শতকরা পরিবর্তনের ক্ষেত্রে ধ্রুবক কোনো ইফেক্ট ফেলে না। তার মানে এই হাফ বাদ দিয়েও আপনি সলভ করতে পারেন, হাফ রেখেও সলভ করতে পারেন, হাফ বাদ দিয়েও করতে পারেন, কারণ হাফ তো একটা ধ্রুবক সংখ্যা, এটা কিন্তু শতকরা পরিবর্তনে কোনো ইফেক্ট ফেলবে না, বা রেখেও করতে পারেন, সমস্যা নেই। তাহলে হাফ ইন্টু এই ভূমিকেও 100 ধরেন, সব 100, পূর্বের অবস্থায় সব 100। যেমন আগে আয়তক্ষেত্রের ক্ষেত্রে কি করছি, দৈর্ঘ্য 100 প্রস্থ 100 ধরে নিছি, বৃত্তের ক্ষেত্রে ব্যাসার্ধ 100 ধরে নিছি, পূর্বেরটা সব 100। তাহলে এই ভূমি পূর্বে কত ছিল দেওয়া নাই, তাই 100, উচ্চতা কত ছিল দেওয়া নাই, তাহলে 100, এই 2 দিয়ে এটা কাটলে 50, 50 আর 100 গুণ করলে 5000। এটা পূর্বের এরিয়া 5000। এখন পরে পরিবর্তনের পরে আফটার কি হবে? এখন বলেন এরিয়া তো ভাইয়া হাফ ইন্টু ভূমি ইন্টু কি উচ্চতা, তাহলে হাফ বাদ দিয়ে অঙ্ক করা যেত। ভূমি কি অবস্থা, ভূমি 20% হ্রাস করছে, তাহলে ভূমি আগে ধরছিলাম 100 থেকে 20 বাদ দিলে 80। উচ্চতা 30% বাড়াইছে, তাহলে আগে ধরছিলাম 100, তাহলে 100 সাথে 30 যোগ হলে 130, এইটার সাথে এই 80 দিয়ে 40 বার যাবে। এখন 4 13 52 আর 2টা শূন্য, 5200। তার মানে আগে এরিয়া ছিল 5000, এখন এরিয়া 5200। তাহলে এরিয়া বাড়ছে কতটুকু? অঙ্কে বলছে ক্ষেত্রফলের কি পরিবর্তন ঘটবে, আসলে অঙ্কে চাইছে হলো ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি পাবে। তাহলে ক্ষেত্রফল বৃদ্ধির শতকরা চাইছে, তাহলে এরিয়া বৃদ্ধি কতটুকু দেখেই বোঝা যাচ্ছে। আগে ছিল 5000, এখন 5200, তাহলে এরিয়া বৃদ্ধি 200, এরিয়া বৃদ্ধি 200।
আচ্ছা তাহলে এরিয়া বৃদ্ধি, তাহলে এই আগে 5200 থেকে আগের এরিয়া বাদ দেন, তাহলে 5200 মাইনাস 5000, তাহলে এরিয়া বৃদ্ধি 200। অঙ্কে চাইছে এরিয়া, এই যে ক্ষেত্রফল কি পরিবর্তন হবে, আসলে জিনিসটা হলো এরকম, ক্ষেত্রফল শতকরা কত পরিবর্তন হবে, তাহলে ক্ষেত্রফল বৃদ্ধির শতকরা চাইছে, তাহলে যা শতকরা চাই সেটা উপরে, এখানে চাইছে ক্ষেত্রফল বৃদ্ধির শতকরা, তাই এই ক্ষেত্রফল বৃদ্ধিটা যাবে উপরে, মানে 200 উপরে। আর এগুলো বের করতে হয় পূর্বের ক্ষেত্রফলের সাপেক্ষে, ক্ষেত্রফল বৃদ্ধির শতকরা পূর্বের ক্ষেত্রফলের সাপেক্ষে, তাহলে পূর্বের ক্ষেত্রফল 5000, তাহলে 5000 এর সাপেক্ষে 5000 নিচে, শতকরার জন্য 100 দিয়ে গুণ, এই দুইটা শূন্য দিয়ে দুইটা শূন্য ক্যান্সেল, এটা দিয়ে এটা ক্যান্সেল, এই 5 দিয়ে 20 এর মধ্যে 4 বার, তাহলে উত্তর হচ্ছে 4%, উত্তর 4%। ক্লিয়ার? বোঝা গেছে কিনা বলেন তো? আমি আবার বলছি, আপনি যদি এই হাফ বাদ দিয়ে অঙ্ক করেন তাও 4%ই আসবে, কারণ সূত্রে মানে শতকরা পরিবর্তনে এই ধ্রুবকগুলোর কোনো ভূমিকা নাই। ক্লিয়ার হয়েছে কি? এই অঙ্কটা বুঝছেন কি আপনারা সবাই? প্লিজ কাইন্ডলি একটু রেসপন্স করেন তো। হ্যাঁ, উত্তর দিচ্ছেন যেহেতু সবাই, তার মানে বুঝছেন। হ্যাঁ, সহজ কিন্তু। আমি আবার বলছি, এই টাইপের যত প্রশ্ন আসুক, পূর্বেরটা মানে পরিবর্তনের পূর্বে আপনি সবসময় মনে করেন যে যাই বলুক সেটা 100 ছিল, 100। যখন আয়তক্ষেত্র বলবে দৈর্ঘ্য 100, পূর্বে পরিবর্তনের পূর্বে দৈর্ঘ্য 100, প্রস্থ 100। যদি বর্গক্ষেত্র বলে পরিবর্তনের পূর্বে প্রতিটা বাহুর দৈর্ঘ্য 100। যদি বৃত্ত বলে পরিবর্তনের পূর্বে বৃত্তের ব্যাসার্ধ 100। ত্রিভুজ বলছে তাহলে পরিবর্তনের পূর্বে ভূমি 100, উচ্চতা 100। সব পূর্বের মানে পরিবর্তনের পূর্বে সব 100। কেন? কারণ দেওয়া নাই, দেওয়া না থাকলে 100 ধরলে সুবিধা। কারণ শতকরা পরিবর্তনে 100 ধরলে, যদি বলে যে 30% বাড়ছে, তাহলে 100 সাথে জাস্ট 30 যোগ করতে হবে, তাহলেই তো হয়ে গেল। ক্লিয়ার? অন্য কিছু ধরলে হবে না, হবে, বাট 100 ধরলে সুবিধা। 30% বৃদ্ধি, তার মানে 100 ধরলে সরাসরি 130 লিখে দিতে পারতেছি। হাফ বাদ দিয়ে করলে হবে। আমি তো বলছি যে শতকরা পরিবর্তনের ক্ষেত্রে এই ধ্রুবক হাফের কোনো ভূমিকা নাই, হাফ বাদ দিয়ে করেন। শতকরা পরিবর্তনে ধ্রুবক সঙ্গে হাফও তো ধ্রুবক, কোনো ভূমিকা নাই। তাইলে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, এটা হলো ক্ষেত্রফল, ভূমি ইন্টু উচ্চতা, হাফ বাদ, তার মানে কি এই এরিয়াকে এ দ্বারা প্রকাশ করলাম। তাহলে আমি শুধু হাফ বাদ দিয়ে শুধু ভূমি ইন্টু উচ্চতা নেই, ভূমি ইন্টু উচ্চতা। ভূমি 100 ধরেন, উচ্চতা 100 ধরেন, তাহলে এরিয়া কত? 10,000। পরিবর্তিত এরিয়া এই হাফ বাদ শুধু ভূমি ইন্টু উচ্চতা। এখন ভূমি কি করছে? ভূমি হচ্ছে 20% হ্রাস, তাহলে ভূমি আগে ছিল 100, সেখান থেকে 20% হ্রাস করলে 80। উচ্চতা 30% বৃদ্ধি, তাহলে আগে 100 ছিল, 100 সাথে 30 যোগ করলে 130। এবার এই একটা শূন্য দুইটা বসলো, 3 আসতে 24 4, হাতে 2, 8 8 2 10, 10,400। এটা হচ্ছে পরিবর্তিত ক্ষেত্রফল, আর আগের ক্ষেত্রফল 10,000। তাহলে চেঞ্জ কত? 10,400 থেকে 10,000 বাদ দিলে পরিবর্তন হলো 400। অঙ্কে চাইছে ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি পাবে, তার মানে ক্ষেত্রফল বৃদ্ধির শতকরা চাইছে, তাহলে ক্ষেত্রফল বৃদ্ধি হলো 400। তাইলে যেহেতু ক্ষেত্রফল বৃদ্ধির শতকরা চাইছে, তাই এই ক্ষেত্রফল বৃদ্ধিটা উপরে যাবে। আর এগুলো বের করতে পূর্বের সাপেক্ষে, পূর্বের মানে 10,000, আর শতকরার জন্য 100 দিয়ে গুণ। আপনি যাই করেন না কেন উত্তর তো সেম আসবে। কেন? কারণ ধ্রুবক রাশিগুলো শতকরা পরিবর্তনে কোনো ভূমিকা রাখে না। ওকে, হ্যাঁ ঠিক আছে। শতকরার অনেক অঙ্ক আছে ভাই, আরো অনেক অঙ্ক আছে, তো এটা ভালো করে না পড়ালে তো আপনি নিজে পারবেন না। আমি যদি বলি যে কোর্স শেষ, মনে করেন যে ক্লাস শেষ, এখানেই শেষ, আমি বললাম শেষ, আপনি মনে করলেন, মনে খুব খুশি হলেন, তাই তো শতকরা শেষ। এবার করতে গেছেন, আপনি নিজে পারছেন না। এই জন্য আমার ক্লাসের সংখ্যা অনেক বেশি। কথা কি বুঝছেন? আমি তো আপনার খারাপ চাই না, আপনার ভালো চাই, আপনার ভালো হোক, আমি সেটা চাই। এত বেশি প্র্যাকটিস করানোর কারণ আছে, এখানেই পড়া মুখস্থ করাই দিচ্ছি। এবার আপনি বিগত সালের প্রশ্ন খুলে দেখেন, ম্যাক্সিমামই পারেন আপনি। তা আমি যদি 3টা করায় 15টা হোমওয়ার্ক দেই, আপনি পারবেন না। সবাই পারবে না আমি তা বলছি না, 2-4-5 জন তো পারবে, কিন্তু যা আমি তো ম্যাক্সিমাম দুর্বলদেরকে নিয়ে কাজ করছি। দুর্বল না মানে যারা গণিতে সমস্যা, তারাই তো কোর্সে ভর্তি হয়েছে, তাই কিনা? গণিতে একদম আমার মতো পারদর্শী, মানে আমি তো খুব পারদর্শী না, মানে আমার চেয়েও ভালো পারে এরকম কেউ তো আর এখানে ভর্তি হয়নি। সুতরাং আমাকে তো তাদেরকে আমার শেখাতে হবে, সে যেন নিজে নিজে সমাধান করতে, গণিতের মধ্যে যেন মজা খুঁজে পায়, সেই মজাটা খুঁজে দেওয়ার জন্য দায়িত্বটা তো আমার।
কথা কি বুঝছেন? খালি শেষ শেষ করলে হবে না কিন্তু। আমি তো প্রচুর পড়াচ্ছি, সপ্তাহে 6টা ক্লাস নিচ্ছি, এর চেয়ে আর বেশি কি নিব বলেন? বলেন, আপনি বলেন। তারপরেও তো আমি এত ক্লাস কেন নিচ্ছি? আমি চাচ্ছি পার্মানেন্ট সলিউশন। একবার পড়েন, বারে বারে কেন পড়বেন? আজকে আমার কাছে পড়লেন, কালকে আরেকজনের কাছে, কালকে ওর কাছে, লাভ তো হইলো না। আপনার সময় চলে যাবে, বয়স শেষ হয়ে যাচ্ছে না। একবার যা সময় ইনভেস্ট করবেন একবার করেন, ঠিক আছে? আমি আসি, টেনশন করেন না। তো আজকে এই পর্যন্তই রাখবো, এরপরে নতুন টাইপ তো আবার আমরা আগামীকাল ক্লাস নিব। আগামীকাল অনেকগুলো অঙ্ক করাবো, ঠিক আছে? আগামীকাল অন্তত 40টা অঙ্ক করে দিব, সমস্যা নেই। তো আজকের মতো এই পর্যন্ত রাখছি, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ, শুভরাত্রি।